নিউ ইয়র্কে ম্যানহাটনের আদালতে তোলা হলো মাদুরোকে। নিজেকে নির্দোষ ও ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট বলে দাবি। এখনই জামিন আবেদন করবেন না, পরবর্তী শুনানি 17 মার্চ। ৭১ বিরোধীদের ঠেকাতে তারেক রহমানের ভূমিকা চান বামপন্থীরা। সবাইকে নিয়ে দেশ গড়ার লক্ষ্য বিএনপির। নিরপেক্ষ প্রশাসন চায় জামায়াত এনসিপি। জামায়াত এনসিপি জোট নির্বাচনী কৌশল মত বিশ্লেষকের। আসন বরাদ্দ নিয়ে শরিক দলের অসন্তোষের দাবি জাতীয় নাগরিক পার্টির। পদত্যাগ করে নেতাকর্মীদের ফেরানোর চেষ্টার ইঙ্গিত। মোটরসাইকেলে এসে পরপর 2টি গুলি করে বুকে। চট্টগ্রাম রাউজানে যুবদল নেতাকে হত্যা। যশোরে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেল ব্যবসায়ীর। কারণ অনুসন্ধানে মাঠে পুলিশ। গ্যাস বিলও দিতেছি, আবার এদিক দিয়ে আমরা কষ্টও করতেছি। কেন আমরা এই কষ্টটা করব? আগে ছিল 1300-1400, এখন হচ্ছে 2000 টাকা, তাও পাওয়া যায় না। শীতের রাজধানীতে তীব্র গ্যাস সংকট। কোথাও মেলে মাত্র 1 ঘন্টা। এলপিজির দাম নিয়ে নৈরাজ্য, ক্ষুব্ধ নগরবাসী। শিল্প কলকারখানায় নিশ্চিতের পর দেয়া হয় আবাসিকে, দাবি তিতাসের। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলী। শুরুতেই দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ম্যানহাটনের আদালতে উঠেই নিজেকে নির্দোষ দাবি করলেন মাদুরো। একই সঙ্গে নিজেকে ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্টও দাবি করেন তিনি। এদিকে মার্কিন গণমাধ্যমের তথ্য মতে এখনই জামিনের আবেদন করবেন না মাদুরো ও তার স্ত্রী। এরই মধ্যে দিয়ে শেষ হলো মাদুরোর প্রথম শুনানি। পরবর্তী শুনানি আগামী 17 মার্চ। এদিকে শুনানি চলাকালে আদালতের বাইরে মাদুরো ও ট্রাম্পের পক্ষে পাল্টাপাল্টি বিক্ষোভ করেন সমর্থকরা। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে সোমবার স্থানীয় সময় দুপুরে কারা পোশাকে নিউ ইয়র্কে ম্যানহাটনের আদালতে তোলে মার্কিন প্রশাসন। আদালতে প্রথম হাজিরায় নিজেদের নির্দোষ দাবি করেন মাদুরো ও তার স্ত্রী। মাদুরো বলেন তিনি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং একজন সৎ ব্যক্তি। তার বিরুদ্ধে মাদক চোরাচালান, ষড়যন্ত্র সহ মোট 4টি অভিযোগ রয়েছে। মার্কিন গণমাধ্যমের তথ্য মতে এখনই জামিনের আবেদন করবেন না প্রেসিডেন্ট ও তার স্ত্রী। এর মধ্য দিয়ে শেষ হলো মাদুরোর প্রথম শুনানি। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 17 মার্চ। এদিকে কারাকাসে নতুন পার্লামেন্টে মাদুরোর পক্ষে স্লোগান দেন আইন প্রণেতারা। শাসক দলের এমপিরা মাদুরোর মুক্তি দাবি করেছেন। এছাড়া নিউ ইয়র্কের আদালতে শুনানি চলাকালে মাদুরোর পক্ষে স্লোগান দেন বিক্ষোভকারীরা। ট্রাম্পকে ধন্যবাদ দিয়ে পাল্টা স্লোগান দেয় আরেক পক্ষ। এর আগে স্থানীয় সময় শনিবার তাদের দুজনকেই কারাকাসের বাসভবন থেকে আটক করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। হেলিকপ্টার ও সামরিক বিমানে করে তাদের সরাসরি নিউ ইয়র্কে আনা হয়। এই অভিযানের বৈধতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেন, আন্তর্জাতিক আইনের নিয়ম মানা হয়েছে কিনা তা নিয়ে তিনি উদ্বিগ্ন। রাশিয়া আর চীনও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। এটিকে রাষ্ট্রপ্রধানকে অপহরণ এবং সার্বভৌমত্বে সরাসরি হামলা বলে দাবি করেছে ভেনেজুয়েলা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ম্যানহাটন, নিউ ইয়র্ক। এবার অন্য প্রসঙ্গ। ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে প্রথম দিনে আপিল করেছেন 42 জন। কার্যক্রম চলবে 9 জানুয়ারি পর্যন্ত। সিইসি জানিয়েছেন এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো। সবার সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আশাবাদী তিনি। এদিকে যাচাই বাছাইয়ে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন বাদ পড়া প্রার্থীরা। সারা দেশে 2568 জন সম্ভাব্য প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রোববার 1842 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়, আর 723 জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসাররা। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু করেছেন বাছাইয়ে বাদ পড়া সম্ভাব্য প্রার্থী ও সংক্ষুব্ধ ব্যক্তিরা। আবেদন কার্যক্রম চলবে 9 জানুয়ারি পর্যন্ত। আপিলের জন্য অঞ্চলভিত্তিক 10টি বুথ স্থাপন করেছে ইসি। আপিল করতে এসে ভোটের মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সম্ভাব্য প্রার্থীরা। স্বাক্ষর করেছেন এই প্রায় 5000 মানুষ। এত অল্প সময়ে ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি,
তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। ইলেকশন কমিশন আমার জীবন হুমকির মুখে ফেলে দিয়েছেন এই 1%-এর জনসমর্থন আদায় করার কথা বলে। আমি যখন ওটা দাখিল করতে যাব আমাদের উপর হামলা হয়ে আমাদের অনেকগুলা পেজ তারা ছিনিয়ে নিয়ে যায়। এখনো মব চলতেছে, বড় বড় দলের প্রার্থীরা আমাদের ছোট দলগুলোর উপরে সরাসরি ওনারা হস্তক্ষেপ করছে। ইসির নিরপেক্ষতায় আপিলে প্রার্থীদের ফিরে পাওয়ার আশার কথাও জানান আবেদনকারীরা। আমার নামে কোনো মামলা আছে কিনা এই জায়গাটা আমি শূন্য করে রেখেছি, এই ত্রুটিতে আমাকে বাতিল করা হয়েছে। আপিলটা গ্রহণ হলে আমি আমার মনোনয়নটা পেয়ে যাব। তবে বাধা এবং হামলায় কারো অভিযোগ আপিলে থাকলে তা আমলে নেবে কমিশন। রেস্ট্রিক্ট করছি না যে এর বাইরে আমরা আপিল নেব না। আপিল করতে পারেন, সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন। আমরা কাগজটা নেব, পরীক্ষান্তে সিদ্ধান্ত দেওয়া হবে। এদিকে সকালেই আপিল গ্রহণস্থল পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার। শেষ পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো থাকবে বলে জানান তিনি। ইনশাল্লাহ আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। আপিল শেষে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে। 19 জানুয়ারি থাকছে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ। 20 তারিখ প্রতীক বরাদ্দের পরদিন থেকে প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যে কোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি বলেন, সরকার যথাসময়ে নির্বাচন আয়োজনে অটল। এছাড়া শিগগিরই হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্তর্বর্তীকালীন সরকারের দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সেজন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা ভোট বানচালের চেষ্টা করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা সহ সকল বাহিনীর গোয়েন্দা তথ্যোপাত্য সমন্বয় করার কথা নির্দেশ দেওয়া হয়েছে। যারা নির্বাচন বানচাল চেষ্টা করবেন তারা ব্যর্থ হবে। এবারে জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর যে কোনো চেষ্টা প্রতিরোধ ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোট কেন্দ্রে যে কোনো সময় যে কোনো স্থানে প্রবেশ করতে পারবেন। রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। এদিকে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় শিগগিরই চার্জশিট দেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদেই ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার শীঘ্রই চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে। ইতিমধ্যে এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে আমরা আশা করি। কোনো দলে যেন ফ্যাসিবাদের দোসরদের অনুপ্রবেশ না ঘটে সেদিকে সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাদকের ভয়াবহতা সম্পর্কে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে চক্রান্ত রুখে দিয়ে সুন্দর দেশ গড়তে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। রাজধানীতে আইসিসি আয়োজিত মুখ সভায় এ কথা বলেন তারা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে ৭১-এর বিরোধী শক্তি যেন রাজনীতিতে ভূমিকা রাখতে না পারে তার নিশ্চিতে তারেক রহমানকে দায়িত্ব নেয়ার আহ্বান জানান গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এসে প্রতিদিনই শোক ও সমবেদনা জানাচ্ছেন বিভিন্ন দল ও সংগঠনের নেতারা। এরই ধারাবাহিকতায় সোমবার শোক বইয়ে স্বাক্ষরের পর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বামপন্থীদের জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা। এছাড়া গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিও আসেন শোক জানাতে। ভোট কেন্দ্রিক যে রাজনৈতিক সংকট এইটা যাতে আর কখনো তৈরি না হয়, তারেক রহমান এই বিষয়ে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আমরাও আমাদের যে লড়াই করছি এর জন্য সেটা আমরা লড়াই চালিয়ে যাব। মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি এবং ৯০-এর গণ অভ্যুত্থান এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা
নতুন যে বাংলাদেশ, একটা কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ, সেটা গড়ে তুলতে চাই। এদিকে রাজধানীর একটি হোটেলে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আন্তর্জাতিক চেম্বার অব কমার্স আইসিসি আয়োজিত শোক সভায় যোগ দেন দেশের সব ব্যবসায়ী সংগঠনের নেতা ও শিল্প উদ্যোক্তারা। এ সময় বিএনপি নেতারা বলেন, শুধু গণতান্ত্রিক উন্নয়নই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রেখেছিলেন বেগম খালেদা জিয়া। সব অর্থনৈতিক সংস্কারের পেছনে শুরুতে জিয়াউর রহমান সাহেব, পরবর্তী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের মূল যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে উনি রাজনীতিকরণ করতে দেয় নাই। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। এ সময় তিনি অভিযোগ করেন, দেশকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র চলছে। চক্রান্ত রুখে দিয়ে সুন্দর দেশ গড়তে ব্যবসায়ী সহ সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বাংলাদেশকে আবার পিছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে, কিন্তু সেখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। আপনারা যারা আছেন, নেতৃত্ব দিচ্ছেন অর্থনৈতিক ক্ষেত্রে, আসুন আমরা সেই বাংলাদেশকে আবার সবাই মিলে গড়ে তুলি। তবে নেত্রীর প্রতি আমাদের সত্যিকার অর্থে শ্রদ্ধা জানানো হবে। শুধু গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক নয়, বেগম খালেদা জিয়া দেশের সমৃদ্ধশালী অর্থনীতির প্রতীক ছিলেন বলেও মন্তব্য করেন ব্যবসায়ী নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি বলে মনে করছে জামায়াতে ইসলামী। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আমির। আলাদা অনুষ্ঠানে এনসিপি নেতারা বলেন, প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে ভোটের প্রয়োজন নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আজাদী যাত্রার শুরুর আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপির নেতারা বলেন, প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই। দেশে আবারও ফ্যাসিবাদ তৈরির শঙ্কা তৈরি হয়েছে। খালেদা জিয়া শুধু বিএনপির নয়, বাংলাদেশের সকল মানুষের। কিন্তু খালেদা জিয়াকে ব্যবহার করে কেউ যদি নির্বাচনী ফায়দা হাসিল করতে চায়, এটা বাংলাদেশে সঠিক না। একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ, সেটি আমাদেরকে আহত করছে। এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই। এদিকে মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার সকালে অনুষ্ঠিত হয় নির্বাহী পরিষদের বৈঠকে জামাত নেতারা অভিমত দেন, এখনও ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি। প্রশাসনের মধ্যে কিছু কিছু কর্মকর্তারা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন। এ সময় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে সরকারকে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। কিছু আসনে সহযোগিতা পেলেও বেশ কয়েকটি আসনে এনসিপিকে আসন ছেড়ে দেওয়ার কারণে অসন্তোষ রয়েছে জামায়াতের প্রার্থী সমর্থকদের, বলছেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। জোটবদ্ধ হলেও সমঝোতার ভিত্তিতে পাওয়া আসনগুলোতে এনসিপির বের হয়ে আসা কঠিন হবে এমন মত বিশ্লেষকদের। এদিকে এনসিপি জামায়াতের মধ্যে আদর্শিক নয়, নির্বাচনী জোট হয়েছে এমন মন্তব্য করে দল থেকে পদত্যাগকারীদের দলে ফিরিয়ে আনার চেষ্টার ইঙ্গিত দিলেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা 8 দল রয়েছে, এই সমমনা 8 দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। নানা আলোচনা সমালোচনার পর গত 28শে ডিসেম্বর জামায়াতের সঙ্গে জোট করার ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যদিও এই সিদ্ধান্তে এনসিপির আদর্শিক বিচ্যুতি হয়েছে অভিযোগ তুলে পদত্যাগ করেন তাসনিম জারা, তাসনুভা জাবিন, মুশফিকুস সালেহীন সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। তবে জামায়াত এনসিপির জোটকে নির্বাচনী কৌশল বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে ভিন্ন মতাদর্শ থাকলেও একসঙ্গে কাজ করতে পারবে দুই দল। তবে জোটের আসন সমঝোতা কতটা সুফল দেবে এনসিপিকে তা নিয়ে রয়েছে সংশয়। তারা তো বিষয়টা ক্লিয়ার করেছে যে এটা একটা নির্বাচনী জোট। যদি সরকার গঠনের মতো অবস্থায় যায় সেটা অন্য হিসাব, কিন্তু যদি বিরোধী দলে থাকে তাহলে তো সমস্যা নাই। এনসিপির অবস্থানে থেকে কাজ করবে, জামাতের অবস্থানে থেকে কাজ করবে। 30টা সিটে তাদেরকে দেওয়া হচ্ছে, সেখানে তার জামাত তো একা না, বিএনপিও তো থাকবে। বিষয়টা অত ইজি না। এনসিপির ভোট বেজ অত স্ট্রং না, 3-4%-এর বেশি তাদের ভোটই নাই।
ভোটের মাঠে অসহযোগিতার অভিযোগ তুলে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, কিছু আসনে জামায়াত সহযোগিতা করলেও অনেক জায়গায় জোটের নেতাদের মধ্যে রয়েছে অসন্তোষ। তাই দ্রুত আসন চূড়ান্তের আহ্বান নরসিংদী 2 আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এনসিপির এই শীর্ষ নেতার। গত 70 বছরের ইতিহাসে অনেকগুলো পর্বে পরস্পর বিপরীতধর্মী মতাদর্শিক দলগুলো কিন্তু নির্বাচনী অ্যালায়েন্স করেছে। এটা আমাদের স্বাধীনতার পূর্বেও আছে, স্বাধীনতার পরেও আছে। এখনো তো আনুষ্ঠানিক ঘোষণা আসে নাই। কিছু কিছু আসনে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলাম নিজ উদ্যোগেই সেখানে তাদের প্রার্থী বসিয়ে দিয়েছে এবং আমাদের প্রার্থীদেরকে সহযোগিতা করছে, কিন্তু এটা সব আসনের বাস্তবতা না। এই মুহূর্তে অনেক আসনে এখনো জামায়াত ইসলামের প্রার্থীরা যেখানে মোটামুটি নিশ্চিত বা বোঝা যাচ্ছে যে ওখানে আমাদের প্রার্থীরাই পাবেন, সেখানে জামায়াত ইসলামের প্রার্থীরা এখনো মাঠে সক্রিয় আছে। তাদের নেতাকর্মীরা কোনো কোনো ক্ষেত্রে এটা মেনে নিতে পারছে না যে নতুন প্রার্থী এখানে আসবে। আবার অ্যাট দ্য সেম টাইম তারা এটাও বলছেন যে যদি চূড়ান্ত সিদ্ধান্ত আসে তাহলে আমরা জোটের প্রার্থীকে সর্বাত্মক সহযোগিতা করব। এদিকে পদত্যাগ করা নেতাকর্মীদের চিঠি গ্রহণ করা হয়নি মন্তব্য করে রোববার সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানান, তাদের দলে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যারা পদত্যাগ করেছেন আমাদের কাছে তাদের পদত্যাগের পত্রটা জমা দিয়েছেন এবং আমরা এখনো পর্যন্ত অফিসিয়ালি সেটা গ্রহণও করি নাই। তাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা চলছে এবং আমরা মনে করি যে আমরা একটা সুষ্ঠু সমাধানে আমরা পৌঁছাতে পারবো। শীঘ্রই 11 দলীয় জোটের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেও জানান এনসিপির এই শীর্ষ নেতা। আমরা খুব অল্প সময়ের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্তে আমরা উপনীত হব এবং সে সময়টাতে আপনারা জানতে পারবেন যে ঠিক কতটি আসনে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঘিরে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে, অভিযোগ বিএনপি নেতাদের। বলেন, ঐক্যবদ্ধ থাকলে ভোট বানচালের কোনো চেষ্টাই কাজে আসবে না। জিয়া উদ্যানে বিএনপি চেয়ারপারসনের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, বন্দুক দিয়ে নয়, জনগণের উপর ভর করেই অধিকার আদায়ের সংগ্রাম করে গেছেন বেগম খালেদা জিয়া। জিয়া উদ্যানে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে মানুষের ভিড়। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের এই উপস্থিতি স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব কতটা গভীর। সকাল থেকে চলে কোরআন খতমের কার্যক্রম। জানা যায়, উপস্থিত থাকতে না পারার আক্ষেপ মেটাতে অনেকেই আসেন কবর জিয়ারতের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানাতে। যখন মারা গেছে তখন আসতে পারি নাই, চেষ্টা করছিলাম, জানাজাতে আসছি, অবশ্য মাটি দিতে পারিনি আর কি। তো এখানে আসছি কবর জিয়ারত করার জন্য। এখানে দোয়া দরুদ পড়লাম এবং রুহের আত্মার মাগফিরাত কামনা করলাম। ত্যাগ এবং তার দেশপ্রেম, এই দুইটাই আমাকে সবথেকে বেশি তাকে মহান করে তুলছে আমার কাছে। বেগম খালেদা জিয়ার জন্য, তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করেছে। এদিন শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন বেগম জিয়া, প্রমাণ করেছেন দেশের স্বার্থ সবার আগে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন অনন্য ব্যক্তিত্ব, যিনি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন যে দেশের স্বার্থ এবং গণতন্ত্রের স্বার্থ সেটাই ছিল তার জন্য সর্বাগ্রে, যেখানে তার নিজের জীবনকে তিনি তুচ্ছ করেছিলেন। বেগম খালেদা জিয়াকে হারিয়ে বাংলাদেশ জনগণের অভিভাবক হারিয়েছে। ম্যাডাম যা চলে গেছেন, উনি প্রমাণ করে গিয়েছেন উনি বিএনপির নেত্রী না, পুরো সারা বাংলাদেশের মানুষের নেত্রী। লক্ষ লক্ষ দলমত নির্বিশেষে ওনারা জানাজায় এসেছেন। নেতারা বলেন, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বিএনপি। জনগণ ঐক্যবদ্ধ থাকলে জাতীয় নির্বাচনে কোনো বাধাই কাজে আসবে না। নানান জায়গায় যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, নির্বাচন খুব অল্প দিনের মধ্যে, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী 12 তারিখের নির্বাচনে সারা বাংলাদেশ থেকে ধানের শীষ জয়লাভ করবে। সকল ষড়যন্ত্রের হাত চুরমার করে ভেঙে দেবার জন্য আমরা এখন একত্রিত। নির্বাচন ঘিরে বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে, অভিযোগ নেতাদের। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন জেলায় দোয়া মাহফিল হয়েছে। শোকসভায় বেগম খালেদা জিয়ার সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন বক্তারা। বেগম জিয়া গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক আপোষহীন প্রতীক উল্লেখ করে বক্তারা বলেন, শোকের শক্তি জাতি ও দেশ পুনর্গঠনে ব্যবহৃত হবে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সোমবার বিভিন্ন জেলায় শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে।
কক্সবাজারে চকরিয়ায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, শোকের শক্তি জাতি ও দেশের পুনর্গঠনে ব্যবহৃত হবে। তার এই শোককে শক্তিতে পরিণত করে এই বাংলাদেশকে, এই জাতিকে বিনির্মাণের কাজে আমরা প্রয়োগ করব, ব্যবহার করব, যাতে এই জাতি জানুক এই জাতি গণতান্ত্রিক অধিকারের জন্য ত্যাগ স্বীকার করতে জানে। মাদারীপুরের কালকিনিতে শোক সভার আয়োজন করে উপজেলা বিএনপি। এতে অংশ নেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয়রা। আল্লাহ যেন সেই শোককে তাকে শক্তিতে রূপান্তরিত করে এই দেশের মানুষকে যেন আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো ছায়া দিয়ে রাখতে পারে আমাদের। যশোরে জেলা বিএনপির উদ্যোগে নাগরিক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, সকলে মিলে দেশকে গড়তে হবে। তিনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি চেয়েছিলেন। আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী হিসেবে তার রাজনৈতিক দলের একজন সদস্য হিসেবে আমরা অঙ্গীকার করতে চাই, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে আমি এবং আমরা কোনদিন আপোষ করব না। মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গাজীপুরেও। টঙ্গী পূর্ব থানা বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিলে বক্তারা বলেন, শুধুই বিএনপি নেত্রী নন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এক আপোষহীন প্রতীক। প্রতিজ্ঞা করি যেন আমরা আমাদের শোককে শক্তিতে পরিণত করতে পারি। বরিশালে আলাদা স্থানে দোয়া মাহফিলের আয়োজন করে সরকারি বিএম কলেজের ছাত্রদল ও আইনজীবী সমিতি। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া মাহফিল হয়েছে। এর আগে আলোচনা সভায় তুলে ধরা হয় বেগম জিয়ার জীবনী। তানজিনা তাসনিম, সময় সংবাদ। রায়েরবাজার কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের গণকবর থেকে ৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে। ২১ দিন ধরে ১১৪ জনের মরদেহ উত্তোলন, ডিএনএ নমুনা সংগ্রহ ও পুনরায় দাফন করে সিআইডির বিশেষায়িত দল। কবর বুঝিয়ে দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। অজ্ঞাতনামা বাকিদের পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। এ কান্না স্বজন হারানোর নয়, স্বজনের কবর খুঁজে পাওয়ার। জুলাই গণ অভ্যুত্থানে নিখোঁজ হওয়ার ১.৫ বছর দাঁড়ে দাঁড়ে ঘুরেও সন্ধান মেলেনি। অবশেষে দেখা মিলল সেই আদরের সন্তানের কবরের। কাপড়ের ব্যবসায়ী সোহেল রানা ২০২৪ সালের ১৮ জুলাই আন্দোলনে গিয়ে শহীদ হন। তার মমতাময়ী মা কবরের পাশে বারবার মূর্ছা যাচ্ছেন। পাশের কবরেই শায়িত শহীদ ফয়সাল সরকার। তার মা এখনো মেনে নিতেই পারছেন না তার কলিজার টুকরো এই পৃথিবী ছেড়ে পাড়ি দিয়েছেন অনন্তকালের যাত্রায়। শহীদ পারভেজ ব্যাপারীর মায়ের এই আর্তনাদ যেন থামছেই না। মাত্র ২৩ বছরেই সবাইকে ছেড়ে চলে যাবেন মেনেই নিতে পারছেন না মা শামসুন নাহার। আমাকে যেরকম কষ্ট লাগে, কি ওর আল্লাহ কষ্ট দিয়েন না। সকালে আনুষ্ঠানিকভাবে পরিচয় শনাক্তের তথ্য তুলে ধরেন সিআইডি প্রধান সিবগাতুল্লাহ। বলেন, আন্তর্জাতিক প্রটোকল মেনেই মৃতদেহ উত্তোলন ও ফরেনসিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। ৯টি আবেদন পেয়েছিলাম এ পর্যন্ত, তারা তাদের আত্মীয় স্যাম্পল আমাদেরকে দিয়েছিল। আল্লাহর হাজার শুকর যে আমরা ৮ জনকেই পরিচিতিটি শনাক্ত করতে পেরেছি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বলেন, সকল শহীদের পরিচয় শনাক্তে কাজ চালিয়ে যাচ্ছে সরকার। শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন স্থানীয় সরকার উপদেষ্টা। শহীদদের আত্মা শান্তি পায় আর তাদের পরিবার পরিজন পাক আমাদের গভীর সম্মান। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং সকল শহীদকে তাদের আপনজনের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। অজ্ঞাতনামা মৃতদেহ পরিচয় শনাক্তের কার্যক্রম গত ৭ ডিসেম্বর শুরু হয়ে চলে ২৫ ডিসেম্বর পর্যন্ত। ২১ দিনের কর্মযজ্ঞের পর ৮ শহীদ পরিবার খুঁজে পেয়েছে তাদের স্বজনদের। এর মাধ্যমে অবসান ঘটেছে ১.৫ বছরের। এখনও বাকি ১০৬ জনের পরিচয় শনাক্তের কাজ। সিআইডি জানিয়েছে, যাদের স্বজনরা এখনও নিখোঁজ আছে দ্রুত ডিএনএ নমুনা সিআইডির কাছে জমা দিতে। হয়তোবা তারাও পেতে পারেন তাদের স্বজনদের খোঁজ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শীত এলেই রাজধানীতে তীব্র হয় গ্যাস সংকট। ব্যতিক্রম হয়নি এবারও। বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন ১ ঘন্টা পাওয়া যায় গ্যাস, তাও গভীর রাতে। সংকটের দীর্ঘস্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। তিতাস বলছে, অর্থনৈতিক অগ্রাধিকার বিবেচনায় আগে শিল্প, বিদ্যুৎ ও সার কারখানায় সরবরাহ নিশ্চিত করে আবাসিকে দেয়া হচ্ছে গ্যাস। অবৈধ সংযোগের কারণেও অনেক বৈধ গ্রাহক গ্যাস পাচ্ছে না বলেও দাবি তিতাসের। আরও জানাচ্ছেন
তাসনিয়া নিশাত পিম, ক্যামেরায় ছিলেন অনুপ দত্ত। রান্নার সব প্রস্তুতি নিয়ে চুলা জ্বালানোর নিরন্তর চেষ্টায় গৃহবধূ জুলিয়ানা গোমেজ। তবে গ্যাসের যেন আরই নগরবাসীর, বহু সাধনায়ও দেখা মেলে না অগ্নিশিখার। গ্যাসের সমস্যার জন্য এখন দুপুরে কোনো গেস্ট বাসায় অ্যালাউ করি না, যা হবে ডিনারে হবে, কারণ দুপুরে কোনোভাবেও রান্না করা যায় না। এমন চিত্র রাজধানীর মগবাজার, হাতিরপুল, সেন্ট্রাল রোড, কাঁঠাল বাগান সহ বিভিন্ন এলাকার। রান্না বন্ধ থাকায় বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনছেন অনেকে, কেউ কেউ বেছে নিচ্ছেন বিকল্প পথ। গ্যাস বিলও দিতেছি, আবার এদিক দিয়ে আমরা কষ্টও করতেছি। কেন আমরা এই কষ্টটা করব? আমরা দিন দিন অসুস্থ হয়ে যেতেছি একবেলা খাওয়ার জন্য। এখন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, সিলিন্ডার পাওয়া গেল আগে ছিল 1300-1400, এখন হচ্ছে 2000 টাকা, তাও পাওয়া যায় না। গ্যাস নিতে ফিলিং স্টেশনগুলোতেও দেখা গেছে যানবাহনের সারি। গ্রাহকরা বলছেন গ্যাসের চাপ কম থাকায় 2-3 ঘন্টা দাঁড়িয়েও মিলছে না গ্যাস। আমরা যেটা 3 ঘন্টা ডিউটি করার দরকার, এটা আমরা আরো 6 ঘন্টা বাইরে যায়। এই যে স্কুল ডিউটি থাকে সকালবেলা 7টায়, আমার আসতে হয় 5টায় গ্যাস নেওয়ার কারণে। যখন 1-1.5 ঘন্টা আমরা সিএনজির সিরিয়ালে থাকতে হয়, তখন আমাদের ইনকামটা কমে। আমাদের প্রেশার থাকে কম, গ্যাসও থাকে কম, গাড়িতে দিতেও পারি কম। নগরবাসী চরম সংকটে থাকলেও তিতাস পৌঁছে অর্থনৈতিক অগ্রাধিকার বিবেচনায় আগে শিল্প, বিদ্যুৎ ও সার কারখানায় দেওয়া হচ্ছে গ্যাস। অবৈধ সংযোগ বাড়ায় বৈধ গ্রাহকরা গ্যাস পাচ্ছেন না বলেও দাবি তিতাসের। আমাকে আগে প্রায়োরিটি বেস যেগুলো আছে সেগুলোকে সরবরাহ দেওয়ার পরে আবাসিকের কথাটা আমরা বিবেচনা করি। আমি কিন্তু 165 মিলিয়ন গ্যাস দিয়ে যাচ্ছি ঢাকাতে, কিন্তু তারপরও ক্রাইসিস। অবৈধ গ্রাহকরা নিয়ে নিচ্ছে বৈধ গ্রাহকদের গ্যাসগুলো। প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়া তিতাসের সম্ভব না। দেখা যাচ্ছে যে আমরা লাইন কাটছি, আবার 3 দিন পরে ওনারা আবার লাইন নিয়ে নিচ্ছেন। তথ্য ছাড়া আমার পক্ষে কি এই পুলিশিং করা সম্ভব? আমার কাছে তো পুলিশ নাই, আমার কাছে তো এনএসআই নাই, ডিজিএফআই নাই, এগুলো আমার কাছে নাই। সংকট নিরসনে যৌক্তিক দামে এলপি গ্যাস সরবরাহ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। প্রতি বছর গড়ে 150 করে জ্বালানি দক্ষতা বাড়ছে। সচেতনতা বাড়ানো যেমন প্রয়োজন, গ্যাসের অপচয় যাতে না হয়, অন্যদিকে দক্ষ মেশিনারি, এনার্জি এফিশিয়েন্ট বয়লার, এনার্জি এফিশিয়েন্ট ক্যাপটিভ জেনারেটর, যেখানে ওয়েস্ট হিট বের হয়ে যাচ্ছে সেটাকে ইউটিলাইজ করা। গৃহস্থলীতে গ্যাস সাপ্লাইটা বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু তাদের যেটা করতে হবে, এলপিজির সাপ্লাইটাকে ঠিক রাখতে হবে, একদম কমপ্লিট থাকতে হবে, যাতে করে বার্ক যেই দামে বলছে সেই দামে যেন সিলিন্ডার পায়। এদিকে এলপি গ্যাসের দাম নিয়ে চরম নৈরাজ্যের মধ্যেই গত রোববার 12 কেজি সিলিন্ডারের দাম বেড়েছে 53 টাকা। যদিও সরকার নির্ধারিতের চেয়ে প্রায় দ্বিগুণ দামে গ্রাহককে কিনতে হচ্ছে এলপিজি। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। রংপুরে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় 2 প্রতিষ্ঠানকে 35,000 টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে নগরীর বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করা সহ বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স না থাকায় এ জরিমানা করা হয়। বাজারে গ্যাসের দাম নিয়ন্ত্রণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। চট্টগ্রামের রাউজান উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা যুবদল নেতা জানে আলমকে পরপর 2টি গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন চট্টগ্রামের রাউজানের যুবদল নেতা জানে আলম। দুর্বৃত্তরা জানান রাত 8টার দিকে রাউজানের পূর্ব গুছরা এলাকায় জানে আলমকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে 2টি গুলি লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসক। সন্ধ্যার পরে ওর এলাকায় ওর যে বাড়িতে যেখানে উনি আড্ডা দেয় নেতাকর্মীদের সাথে বসে, ওখানে এই ঘটনাটা হয়েছে। এই সন্ত্রাসী যে হোক না কেন, যেই দলের হোক, এই সন্ত্রাসীগুলো যেন ধরা পড়ে। এই ধরনের মানুষের হত্যা করি এই আওয়ামী লীগের বিটি মেসেজ দিত সাথে রাউজানের নদী নির্বাচনী পরিবেশ নাই। বর্তমানে যে হত্যাকাণ্ড ঘটছে, এই হলো সুষ্ঠু বিচার যদি না হয়, তাহলে আর 12 তারিখ যে নির্বাচন হইব, এই নির্বাচন থেকে বিরূপ প্রতিক্রিয়া হইব। এই ঘটনাগুলো যদি বন্ধ করতে হয়, অবৈধ অস্ত্রগুলো অবশ্যই উদ্ধার করতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর হতে হবে। রাউজানের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সমর্থক ছিলেন জানে আলম। সময় সংবাদ, চট্টগ্রাম। যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় সোমবার সন্ধ্যায় মনিরামপুর উপজেলার ঝুমু বিউটি পার্লারের সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন
বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ। এ সময় মোটরসাইকেলে 3 যুবক এসে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় রানার। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কে বা কারা কি কারণে তাকে হত্যা করা হয়েছে জানাতে পারেনি পুলিশ। রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারের নিউ রানা জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 70 ভরি স্বর্ণ ও 600 ভরি রূপা ডাকাতির ঘটনা ঘটেছে। ভাঙতে না পেরে 4 লাখ টাকা সহ সিন্দুক তুলে নিয়ে গেছে চক্রটি। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে গোয়েন্দা বিভাগ ও পিবিআই। রাত 3:21 মোহাম্মদপুর চন্দ্রিমা বাজারের রানা জুয়েলার্সে একে একে প্রবেশ করেন 7 জন। মুহূর্তেই ভেঙে ফেলেন সবকটি শেলফ। স্বর্ণ ও রূপার অলংকার তুলে পাঠিয়ে দেন বাইরে দাঁড়িয়ে থাকা অন্য সদস্যদের কাছে। সবশেষ সিন্দুক তুলে নেবার পালা। 400 কেজি ওজনের সিন্দুকটি তুলে নিতে তাদের সঙ্গে যোগ দেন আরও 3 থেকে 4 জন। দোকানির দাবি, অলংকারের পাশাপাশি খোয়া গেছে নগদ টাকা। 50 ভরি আছে কাস্টমারের আর আমার ব্যক্তিগত, দুইটা মিলে 50 ভরির মতো আছে। আর বন্ধকের আছে 20 ভরি। হ্যাঁ, এই মোট 70 ভরি। আর রূপা আছে 600 ভরি। হ্যাঁ, আর কিছু ক্যাশ টাকাও ছিল। তেজগাঁও বিভাগের উপকমিশনার জানান, এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে বিভিন্ন সড়কের সিসিটিভি ফুটেজ। ডাকাত চক্র শনাক্তে নেওয়া হচ্ছে প্রযুক্তির সহায়তা। খোঁজখবর নিচ্ছি আসলে মার্কেটের অতীত ইতিহাস কিংবা অতীতে এই এলাকায় মানে কারা এরকম ঘটনার সাথে সংশ্লিষ্ট ছিল। সিসি ক্যামেরা ফুটেজগুলো বিশ্লেষণ করে আমরা তারপরে আর কি ফাইন্ড আউট করার চেষ্টা করব যে এই ঘটনার আড়ালে কারা আছে। জড়িতদের ধরতে পুলিশের অন্য ইউনিটের পাশাপাশি কাজ করছে পিবিআই। আমরা যেমন কাজ করতেছি, ডিএমপি কাজ করতেছে, থানা কাজ করতেছে এবং সিআইডি কাজ করতেছে। ঠিক আছে, আমরা সমন্বয় করে কাজ করার চেষ্টা করতেছি। আমরা আশা করি এগুলো ডিটেক্ট করতে পারবো। আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে, আমরা আশা করি পারবো। পুরো ঘটনাটি ঘটে মাত্র 4 মিনিট 42 সেকেন্ডে। দোকানি জানান, চুরি যাওয়া অলংকারের বাজার মূল্য প্রায় 1,80,00,000 টাকা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে একটি শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে 2 নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্মীদের অভিযোগ, ঘন কুয়াশায় দিকভুল করা জাহাজের ধাক্কায় প্রাণ গেছে বোটে থাকা 2 নিরাপত্তা কর্মীর। তবে ইয়ার্ড কর্তৃপক্ষের দাবি, ডাকাতের হামলা থেকে বাঁচতে সাগরে 2 নিরাপত্তা কর্মী ঝাঁপ দিলে ঘটে এই দুর্ঘটনা। চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় কেআর শিপ ব্রেকিং ইয়ার্ডে রোববার মধ্যরাতে একটি জাহাজকে সিগন্যাল দিয়ে ঘাটে ফেরাচ্ছিলেন 4 নিরাপত্তা কর্মী। দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা নিরাপত্তা কর্মী সহ শ্রমিকরা জানান, জাহাজটি যে স্থানে নোঙর করার কথা ছিল, ঘন কুয়াশার কারণে সেদিকে না গিয়ে ভুল দিকে চলে যায়। এই সময় নিরাপত্তা কর্মীবাহী বোটটিকে সজোরে ধাক্কা দেয়। জীবন বাঁচাতে সেখানে থাকা নিরাপত্তা কর্মীরা সাগরে ঝাঁপ দেন। জাহাজের ধাক্কায় নিহত হন 2 জন। সোমবার সকালে ক্ষতবিক্ষত অবস্থায় 2 জনের লাশ উদ্ধার করে পুলিশ। পুলটার কোলা দিয়ে একবার জাহাজ মনে করো ডাইরেক্ট ঢুকে গেছে, কিন্তু আমরা তো সরিয়ে আসছিলাম, ফিশিং করতে গেছিলাম। এই কারণে জাল দেখে আমাদের মুখের সামনে দুর্ঘটনা, কি কুয়াশার জন্য কিছু টের পাওয়া যায় না, এই কারণে একটা ফাঙ্গার সাথে খাটিয়ে গেছে আর 2টা লোক ওইখানে ফাইতেছে না, 3 জন লোক বলা ফাইতেছে না বলতেছে। তবে ইয়ার্ড কর্তৃপক্ষের দাবি, মধ্যরাতে ডাকাতের হামলা থেকে বাঁচতে বোর্ডে থাকা নিরাপত্তা কর্মীরা সাগরে ঝাঁপ দিলে ঘটে এই দুর্ঘটনা। প্রায় 3 মাস আগে সেম ডাকাত দল আমাদের ইয়ার্ডে এসে আক্রমণ করে 2টা বোট নিয়ে 8-10 লাখ টাকার মাল নিয়ে গেছে। এবারও ডাকাত টিম এসে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করছে। কোনো ডাকাতির কোনো ঘটনাটা মিথ্যা, সব মিথ্যা। ডাকাতি হবে তার ফ্যানে কাটবে, লাশকে এখানে থাকবে। পুলিশ বলছে, তদন্তের পরই জানা যাবে প্রকৃত কারণ। ডাকাতি নাকি ইনসিডেন্ট, এটা আমরা তদন্ত করতেছি। তদন্ত করার পরে আসলে এক্স্যাক্টলি জানা যাবে কি ঘটনা ঘটছে। নিহতদের একজন আব্দুল খালেক ও অপরজন সাইফুল ইসলাম। তাদের বাড়ি গাইবান্ধা জেলায়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। গাইবান্ধায় 2টি বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকের চালক সহ 2 জন নিহত হয়েছেন। সোমবার রাত 8টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কালীতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বালু বোঝাই একটি ড্রাম ট্রাক দ্রুত গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেমে থাকা একটি বালু বোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এতে চলন্ত বালুবাহী ট্রাকের চালক ও তার সঙ্গে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ 2টি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
জুলাই যোদ্ধা সুরভির সঙ্গে ন্যায় বিচার করা হয়নি, পুরো বিষয়টি বানোয়াট ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার মধ্যরাতে সদ্য জামিনে মুক্তি পাওয়া সুরভির খোঁজ নিতে গিয়ে কথা বলেন তিনি। এ সময় নাহিদ বলেন, কিছু কিছু গণমাধ্যম নির্বাচন সামনে রেখে গণ অভ্যুত্থানের সামনের সারিতে থাকা ব্যক্তিদের চরিত্র হরণের চেষ্টা করছে। সুরভির ঘটনাটিও তারই ধারাবাহিকতা বলে মন্তব্য করেন তিনি। এর আগে সোমবার সকালে এক সাংবাদিকের করা অপহরণ ও চাঁদাবাজির মামলার আদালতে তুলে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতে তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এমন খবরে ততক্ষণে বিক্ষোভ শুরু করেন ছাত্র জনতা। পরে রিভিশন আবেদন করলে এদিন রাতেই তার রিমান্ড বাতিল করে জামিন মঞ্জুর করে আদালত। নির্বাচনকে ঘিরে যদি দেখি যে মিডিয়া নিরপেক্ষ অবস্থান না নেয়, বেশিরভাগ মিডিয়া কোন একটা দলের পক্ষে অবস্থান নেয়, কারণ আমরা স্পষ্ট এটা দেখতেছি দেশের বড় 2টি মিডিয়া হাউসের সম্পাদক তারা একটি দলের মঞ্চে উঠে বক্তৃতা দিচ্ছে, একটা দল বিজয়ী হবে সেই ধরনের প্রচারণা করছে। স্পষ্টভাবে বলতে চাই, এ ধরনের পরিকল্পনা যারা করতেছে তারা সফল হবে না। লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাবেক মহাসচিব রিদওয়ান আহমেদকে দলটির সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করেছে দলটি। সোমবার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। এলডিপিতে পদত্যাগপত্র জমা না দিয়েই কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই বিএনপিতে যোগ দেন দলটির সাবেক মহাসচিব রিদওয়ান আহমেদ। এ অভিযোগে দলটির সকল সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের কথাও জানান দলটি। চট্টগ্রাম 14 আসনে বিএনপি যে প্রার্থী ছিল, আমার এক্সাক্ট ফিগারটা স্মরণ নাই, কিন্তু 90 লক্ষ টাকার উপরে। স্টেট ব্যাংকের যে প্রতিনিধি গেল, সে বলল যে উনি একজন লোন ডিফল্টার, বিভিন্ন ব্যাংকে তার লোন আছে। ডিসি সাহেব সব শেষে সবকিছু শুনে কি বললেন, 4 ঘন্টার জন্য বিরতি হলো, অর্থাৎ তাকে সময় দেওয়া হলো সে যেন ভিন্ন পন্থা অবলম্বন করে। কেউ কোনো দলে যোগদান করে নাই, প্রত্যেকে নিজের নিজের দলে আছে। এটা হলো একটা নির্বাচনী সমঝোতা। নির্বাচনে 70% মানুষ ভোট দিতে চায় বিএনপিকে, জামায়াতকে ভোট দেওয়ার আগ্রহ 19% ভোটারের, আর এনসিপিকে পছন্দ 2.6% ভোটারের। এসব তথ্য উঠে এসেছে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের এক জরিপে। দেশের 300% থেকে 20,495 জনের উপর জরিপ করেছে সংস্থাটি। সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফলাফল প্রকাশ করে সংস্থাটি জানায়, আগের নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার ভোটারদের মধ্যে 60% ভোটার আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিতে আগ্রহী, আর 25% সমর্থন করছে জামায়াত ইসলামীকে। নারী ভোটারদের মাঝেও জনপ্রিয়তায় এগিয়ে বিএনপি। জরিপের ফলাফল অনুযায়ী বিএনপির সবচেয়ে বেশি জনপ্রিয়তা চট্টগ্রাম ও রাজশাহীতে, জামায়াতের শক্তিশালী অবস্থান বরিশাল ও খুলনায়। আমরা যখন আপকামিং ইলেকশনে জেন্ডারে ভাগ করে দেখি, আমরা দেখতে চাই, এবং আমাদের 70% আপনার ফিমেল বলে যে আপনার বিএনপি আপনার তার আপকামিং ইলেকশনে তারা ভোট দিবেন। এক্সপেক্টেড গভর্নমেন্টও দেখা যায় যে 74%-এর মতন আপনার বিএনপির পক্ষে মতামত আসে। যেহেতু এবার আওয়ামী লীগ নাই, সেহেতু সেই জায়গাটায় একটা বড় যে ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে, যে আওয়ামী লীগ না থাকার ফলে 60%-এর মতন ভোট তারা দিতে চাচ্ছে হলো বিএনপিকে। অ্যারাউন্ড 25% ভোটার দে ইন্টেন্ডেড টু গিভ ভোট ফর দ্য জামাত ইসলামী। রংপুরের 6টি আসনে বৈধ 44 প্রার্থীর 3 জনের কোনো নগদ অর্থ এমনকি বার্ষিক আয়ও নেই। তবে সম্পদের দিক থেকে এগিয়ে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা। এনসিপির প্রার্থী আক্তার হোসেনের নগদ অর্থ হয়েছে 13 লাখ, আর আল মামুনের বার্ষিক আয় 26,64,778 টাকা। অন্যদিকে তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানীর রয়েছে 40 লাখ টাকার গাড়ি ও 15 ভরি স্বর্ণ। তবে বিশেষজ্ঞরা বলছেন, হলফনামায় প্রার্থীরা কতটা সত্য তথ্য দিচ্ছেন সেটি সঠিকভাবে যাচাই বাছাই করা গুরুত্বপূর্ণ। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলামের সাথে রিপোর্ট।
রংপুর সদর 3 আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী আব্দুল কুদ্দুস, রংপুর 6 আসনের এবি পার্টির প্রার্থী সাদেকুল ইসলাম এবং রংপুর 4 আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী উজ্জ্বল চন্দ্র রায়ের কোনো নগদ অর্থ এমনকি বার্ষিক আয়ও নেই। তবে রংপুর 1 আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদের প্রার্থী আহসানুল আরিফিনের বছরে আয় 31,500 টাকা থাকলেও কোনো নগদ অর্থ নেই। অন্যদিকে রংপুর 4 আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেনের নগদ অর্থের পরিমাণ 13 লাখ টাকা, বছরে আয় 5,05,000 টাকা। এছাড়াও স্বামী স্ত্রী মিলে 17 লাখ টাকার স্বর্ণ রয়েছে। রংপুর 1 আসনের আরেক এনসিপি প্রার্থী আল মামুনের বার্ষিক আয় 26,64,778 টাকা, 67,84,150 টাকার অকৃষি জমি এবং মোটরযান রয়েছে 22,60,000 টাকার। এই তথ্যপত্রগুলো অন্যান্য যেই সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান আছে তাদের সাথে সহযোগিতার ভিত্তিতে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করাটা খুব জরুরি। রংপুর 4 আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার বার্ষিক আয় 2 কোটি টাকার বেশি, নগদ অর্থের পরিমাণ 1,63,48,585 টাকা। আর স্ত্রীর রয়েছে 3,77,89,288 টাকা। নিজের নামে 100 ভরি ও স্ত্রীর নামে রয়েছে 10 ভরি স্বর্ণ। এছাড়াও স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ 100 কোটি টাকার বেশি। রংপুর 3 আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নগদ টাকার পরিমাণ 60,32,405 টাকা, আর স্ত্রীর রয়েছে 48,90,938 টাকা। এছাড়া স্বামী স্ত্রী মিলে সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতের পরিমাণ 51,83,368 টাকা। জিএম কাদের ব্যবহার করেন 84 লাখ আর স্ত্রী ব্যবহার করেন 80 লাখ টাকা দামের গাড়ি। অন্যদিকে জামায়াতের হেভিওয়েট প্রার্থী রংপুর 2 আসনের এটিএম আজহারের বার্ষিক আয় 89,760 টাকা, নগদ অর্থের পরিমাণ 45,000। যারা জনপ্রতিনিধি হবেন তারা হলফনামায় যে তথ্যটা দেবেন সেই তথ্যটা অনুযায়ী 5 বছরে অন্তত পক্ষে 3 বার তার সম্পদের হিসাব বিবরণী জনগণের সামনে তাকে উপস্থাপন করতে হবে। এছাড়াও রংপুর 3 আসনের তৃতীয় লিঙ্গের আনোয়ার ইসলাম রানীর রয়েছে 40 লাখ টাকা দামের গাড়ি, 15 ভরি সোনা, 40 ভরি রূপা এবং 1 কোটি টাকা দামের অকৃষি জমি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। পর্যটন নগরী কক্সবাজার, এখানে যেমন রয়েছে নানামুখী সংকট, তেমনি রয়েছে অপার সম্ভাবনাও। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে মানুষের রয়েছে নানা প্রত্যাশা, যা চায়ের আড্ডায় উঠে এসেছে। চায়ের আড্ডায় কক্সবাজারবাসীদের প্রত্যাশার কথা তুলে ধরছেন সুজাউদ্দিন রুবেল, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ফরাজ। কক্সবাজারে 4টি সংসদীয় আসন। আমরা আজকে আছি কক্সবাজার 3 সদর উপজেলা এলাকার চায়ের আড্ডায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে চায়ের আড্ডায় আসা মানুষের প্রত্যাশার কথা জানব। দীর্ঘদিন ধরে যারা রোহিঙ্গা আছেন, আমাদের জনপ্রতিনিধি যারা হবেন তাদেরকে অতি দ্রুত তাদের প্রত্যাবাসন করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা চাই মাদক মুক্ত কক্সবাজার হোক। যারা নির্বাচিত হবে ওনারা যেন আমাদের পর্যটকদের জন্য নিরাপত্তার দিক দিয়ে জোরদার করতে পারে। বাংলাদেশের সেরা পর্যটন নগরী করতে পারবে যারা নির্বাচিত হবে, তার কাছে এই আশাই করি। কক্সবাজার স্বাস্থ্যক্ষেত্র খুবই নাজুক অবস্থা, এখানে 500 বেডের একটি হসপিটাল হোক। কক্সবাজারে সরকারি কোনো বিশ্ববিদ্যালয় নেই। আমরা চাই এমন একটি প্রাপ্তি আসুক যে প্রতিষ্ঠান করতে পারবে। আমাদের একটাই দাবি থাকবে, এটা সুন্দরভাবে কক্সবাজারটা পরিচালনা করুক। বাংলাদেশকে $257 কোটি ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি, যা 2024 সালের দেয়া প্রতিশ্রুতির তুলনায় দ্বিগুণেরও বেশি। এডিবি জানিয়েছে, বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে তারা পাশে থাকবে। 2025 সালের অর্থায়নে অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক সংস্কারে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মোট অর্থের বড় অংশ যাবে পরিবহন ও অর্থ খাতে। সংস্থাটি জানায়, 2026 সালে বাংলাদেশের চাহিদা অনুযায়ী নমনীয়ভাবে সহায়তা দেয়া হবে। এই অর্থায়ন জ্বালানি, পরিবহন, ব্যাংকিং খাতের সংস্কার, নগর সেবা, জলবায়ু সহনশীলতা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং কক্সবাজারে জীবিকা ও সেবার উন্নয়নে ব্যয় হবে। শুধুমাত্র বে টার্মিনাল নির্মাণে দীর্ঘসূত্রিতার কারণে প্রতিদিন 1 মিলিয়ন করে বছরে অন্তত $365 বিলিয়ন বাড়তি আয় থেকে বঞ্চিত হচ্ছে বন্দরের পাশাপাশি বাংলাদেশ সরকার। একই সঙ্গে নির্মাণ খরচও বেড়ে যাওয়ায় শঙ্কা সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে এ ধরনের প্রতিবেদন পাওয়ার পর চলতি বছরই বে টার্মিনাল নির্মাণ এগিয়ে নিতে তোড়জোড় শুরু করে দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শাকত ত্রিপুর, ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
গত এক দশক ধরে নানামুখী দীর্ঘসূত্রিতায় আটকা পড়েছে পতেঙ্গা উপকূলবর্তী বে টার্মিনালের নির্মাণ কাজ, বিশেষ করে জমি অধিগ্রহণ, আর্থিক যোগান এবং বিনিয়োগকারী সংকটের সমাধান খুঁজতে চট্টগ্রাম বন্দরকে বেশি জটিলতায় পড়তে হয়েছে। ইতিমধ্যে আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এই বে টার্মিনাল নির্মাণ না হয় আগামীতে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের উদ্যোগতি সামাল দিতে যেমন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, তেমনি বছরে অন্তত 365 মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়তে হচ্ছে। প্রতিদিন আমাদের $1 মিলিয়ন ক্ষতি হচ্ছে, তাহলে বছরে 365 মিলিয়ন ডলার আমাদের খরচ হয়ে যাচ্ছে দেশের পয়সা। এই জন্য বে টার্মিনাল আমরা যত দ্রুত করতে পারবো ততই আমাদের এই টাকাটা সেভ হবে। 18,000 কোটি টাকার বে টার্মিনাল নির্মাণ প্রকল্পের প্রাথমিক অংশ হিসেবে 13,525 কোটি টাকা খরচ হচ্ছে মেরিন স্থাপনা উন্নয়নের পাশাপাশি ব্রেক ওয়াটার এবং অ্যাক্সেস চ্যানেল ড্রেজিংয়ে। এর মধ্যে ব্রেক ওয়াটার নির্মাণে ঋণ চুক্তি অনুযায়ী 650 মিলিয়ন মার্কিন ডলার ছাড় করেছে বিশ্বব্যাংক। নির্ধারিত সময়ের পরে শুরু হবে বিশ্বব্যাংকের ঋণের কিস্তি শোধের চাপ, আর তাই চলতি বছরের মাঝামাঝিতে নির্মাণ কাজ শুরুর চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। জার্মান ভিত্তিক একটা কনসালটেন্ট মেসেস শেলহর্ন, তারা এই কাজটা করছে। তারা এটা জমা দেওয়ার পরেই আমরা পরবর্তী টেন্ডার ফেজে যাব। এটা চলমান আছে, আমরা আশা করছি আগামী মে-জুনের দিকে হয়তো টেন্ডার ফ্লোট হতে পারে। বঙ্গোপসাগরের পতেঙ্গা উপকূলবর্তী 850 একর জায়গার উপর নির্মিত হবে এই বে টার্মিনাল। দেখতে দেখতে সময় পেরিয়ে গেছে অনেকখানি। নানা জটিলতার কবলে পড়ে গড়ে উঠতে পারেনি প্রস্তাবিত বে টার্মিনাল। এতে আর্থিক ক্ষতির পরিমাণ যেমন বাড়ছে, ঠিক তেমনি এই অঞ্চলের বিজনেস হাব হয়ে ওঠার সম্ভাবনাও ক্রমশ নষ্ট হচ্ছে। প্রথম পর্যায়ে 2026 সালে এই বে টার্মিনাল অপারেশনে যাওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও এখন তা পিছিয়ে করা হয়েছে 2030 সাল। তবে এর মধ্যে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে অপারেশন শুরু করেছে। সে সঙ্গে লালদিয়া স্বতন্ত্র টার্মিনাল নির্মাণ এবং পরিচালনা করতে চুক্তিবদ্ধ হয়েছে ডেনমার্ক ভিত্তিক মার্সল্যান্ডের অঙ্গ প্রতিষ্ঠান এপি মুলার। বে টার্মিনাল যখন স্টাডি করা হয়েছিল তখন এপিএম ছিল না, পিসিটি ছিল না এবং মাতারবাড়িও ছিল না। এখন বে টার্মিনালের জন্য পর্যাপ্ত কার্গো আছে কিনা নতুন করে আমার মনে হয় যে ভলিউম অ্যাসেস করা দরকার। বে টার্মিনালের 3টি অংশের মধ্যে একটিতে সিঙ্গাপুরের সিঙ্গাপুর পোর্ট অথরিটি, দ্বিতীয়টিতে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড এবং তৃতীয়টি চট্টগ্রাম বন্দর টার্মিনাল নির্মাণ করবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নীলফামারী ও গাইবান্ধায় ফসলি জমি থেকে কাটা হচ্ছে উপরিভাগের মাটি বা টপসয়েল। বড় ট্রাক্টর করে তা সরবরাহ করা হচ্ছে পার্শ্ববর্তী ইটভাটা ও বিভিন্ন প্রকল্পে। মাটিবাহী ট্রাক্টরগুলো চলাচলের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ রাস্তাঘাটও। কৃষি বিভাগ বলছে মাটি বিক্রি করায় সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বেন কৃষক। আর স্থানীয় প্রশাসন বলছে মাটি কাটা কাজ বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। বিস্তারিত রিপোর্টে। ফসলি জমি থেকে কাটা হচ্ছে উপরিভাগের মাটি বা টপ সয়েল, কোথাও এক্সকেভেটর দিয়ে, কোথাও আবার শ্রমিক দিয়ে। ট্রাক্টরে করে তা সরবরাহ করা হচ্ছে পার্শ্ববর্তী ইটভাটায়। নীলফামারী ও গাইবান্ধায় চলছে 3 ফসলি জমি থেকে মাটি কাটা কার্যক্রম। জমির মালিকরা বলছেন কিছু কৃষক মাটি বিক্রি করে দিয়েছে। এর আশপাশের জমি নিচু হয়ে যাওয়ায় মাটির স্তর সমান রাখতে অনেকে বাধ্য হচ্ছেন টপ সয়েল বিক্রিতে। এলাকাবাসীর অভিযোগ মাটিবাহী ট্রাক্টরগুলো চলাচলের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়কও। নাগালে তো হয় না, এখন দেখা যায় চারিপাশে কাটা, এখন আমারটা উপরে মাঝখান পড়ে গেছে। লেভেল করার জন্য মাটিটা একজনকে বিক্রি করে দেওয়া হয়। উর্বরটা নষ্ট হয়ে যাচ্ছে, তারপর মানুষ বিক্রি করে। মানা করলে এরা এটাকে গুরুত্ব দেয় না। উচিয়া ভুঁই ওলার আবাদ করা অসুবিধা, মেলা অসুবিধা। ওরা ওইভাবে নিয়ে যায়, আইতে অন্ধকারে নিয়ে যায়, দিনই নিয়ে যায়। ভাটা নিয়ে গেলে আমার রাস্তাঘাট খারাপ হয়ে যায়। কৃষি জমি থেকে কেটে নেওয়া এসব মাটি ব্যবহার করা হচ্ছে ইটভাটা ও বিভিন্ন প্রকল্পের ভরাটের কাজে। জমির মালিক আমাদের জমি দিছে, ঠিকাদার কিনে দিছে, ভাটার দেই বা বাড়ির দেই, এই কারণে আমরা এই জিনিসটা করতেছি। 15-20টা গাড়ি চলতেছে 20-25 দিন ধরে। কৃষি বিভাগ বলছে মাটি বিক্রি করাই সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বেন কৃষক, কেননা দীর্ঘ সময়ের জন্য উর্বরতা হারাবে জমি। দীর্ঘমেয়াদী একটা জমির স্বাস্থ্যকে নষ্ট করছে এবং ফলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিন্তু এই জমিগুলি একেবারে খুব খারাপ অবস্থা যাবে। প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট এখান থেকে চলে যাবে, পরবর্তীতে আমাদের হিউজ পরিমাণে নিউট্রিয়েন্ট দিয়ে প্রচুর পরিমাণে জৈব সার দিয়ে সেটাকে আমরা রিকভারি
করা যায়। যদি ইনফরমেশন থাকে আমরা চেষ্টা করছি যে সেটাকে নিবৃত করার জন্য। স্থানীয় প্রশাসন বলছে কৃষি জমি থেকে মাটি কাটা আইনগত অপরাধ। এই কাজ বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি সংশ্লিষ্ট কর্মকর্তার। জেলাব্যাপী আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ অভিযান পরিচালনা করছেন, যেখানে আমরা অভিযোগ পাচ্ছি সেটা আমরা অ্যাড্রেস করছি। যদি সুস্পষ্ট কোনো অভিযোগ থাকে আমাদের কাছে আসলে আমরা ব্যবস্থা নেব। শ্রেণী পরিবর্তন করার কোনো অনুমতি আমরা দিই নেই। এরকম কোনো তথ্য থাকলে আপনারা আমাদেরকে স্পেসিফিক জানালে আমরা আমাদের এসিলেন্টদের পাঠাবো এবং আমাদের প্রয়োজনে আমাদের জেলা থেকেও আমাদের ম্যাজিস্ট্রেট গিয়ে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কৃষি বিভাগের তথ্য মতে নীলফামারীতে কৃষি জমির পরিমাণ 1,24,396 হেক্টর আর গাইবান্ধায় রয়েছে 1,67,510 হেক্টর। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন আলিশা ইসলাম। ধন্যবাদ আলিফ। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। কুড়িগ্রামের 16টি নদ নদীর অববাহিকার চরাঞ্চলে বেড়েছে সরিষার চাষ। স্বল্প খরচে লাভজনক হওয়ায় এই আবাদে ঝুঁকছেন জেলার কৃষক। তেল জাতীয় শস্যের উৎপাদন বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। জামিল মিয়া ছবি ও বাদশা সৈকতের তথ্য নিয়ে রিপোর্ট। যতদূর চোখ যায় দিগন্ত জুড়ে সরিষা ফুলের গালিচা, হালকা বাতাসে দোল খাওয়া ফুলে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছিরা। এমন দৃশ্য শোভা পাচ্ছে কুড়িগ্রাম জেলার চরাঞ্চল সহ পথের ধারে বিভিন্ন প্রান্তে। জেলার সদর উপজেলার গোগাদহ ইউনিয়নের বটতলা, টেঙ্গরমারি, পাতারের এই দৃশ্যের মতো জেলার 9 উপজেলা দিয়ে প্রবাহিত নদ নদী অববাহিকার বিভিন্ন এলাকায় ছেয়ে আছে সরিষা ক্ষেত। কৃষকরা জানায় বন্যা পরবর্তী সময় বাড়তি আয়ের জন্য পতিত জমিতে সরিষা চাষ করেছেন তারা। এই সরিষা বিক্রির টাকায় সংসারের খরচ চালানোর পাশাপাশি স্বাচ্ছন্দ্যে একই জমিতে বড় আবাদও ঘরে তুলতে পারবেন তারা। বন্যা শুকিয়ে গেলে সরিষা আবাদ করি, সরিষা পর্যাপ্ত পরিমাণ পাই। সর্ষে বয়, ধানের সুইডে ফলন ভালো হয়। সরিষা খুব তাড়াতাড়ি ওঠানোর ফলে আমরা পরবর্তীতে ধান লাগাতে পারি। সর্ষের টাকা লাভবান হয়ে আমাদের পরিবার অনেক ভালোই চলে। আমদানি নির্ভরতা কমাতে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষি মন্ত্রণালয় কৃষকদেরকে উৎসাহিত করার জন্য কৃষি প্রণোদনা সহ বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষকদেরকে সরিষা চাষে উদ্বুদ্ধ করছে। আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা আছেন তারা সার্বক্ষণিকভাবে কৃষকদের পাশে থেকে এ বিষয়ে পরামর্শ সেবা দিয়ে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য, জেলার 9 উপজেলায় গত মৌসুমে 25,635 হেক্টর জমিতে সরিষার আবাদ হলেও চলতি মৌসুমে আবাদ হয়েছে 25,750 হেক্টর জমিতে। সময় সংবাদ, কুড়িগ্রাম। চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ মোবিল বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে 2 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে সদরের স্টেডিয়াম সড়কে সংশ্লিষ্ট অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে চলে এই অভিযান। তিনি জানান, মেয়াদোত্তীর্ণ মোবিল বিক্রি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতা অভিযানে যান তারা। এ সময় মেসার্স আলম ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে বিপুল মোবিল জব্দ করা হয়। পরে ওই প্রতিষ্ঠানকে 2 লাখ টাকা জরিমানা সহ মেয়াদোত্তীর্ণ মোবিল আগুনে পুড়িয়ে ফেলা হয়। মৌলভীবাজারে চা বাগানে অভিযান চালিয়ে 11টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা বাগান এলাকার পাশের একটি জঙ্গলে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে 11টি এয়ারগান উদ্ধার করা হয়। অস্ত্রগুলো 2টি প্লাস্টিকের বস্তায় ভরা ছিল। পরে তা শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়। উদ্ধার করা অস্ত্র নাশকতার কাজে ব্যবহার করা হতো বলে ধারণা করছে র্যাব। ঝিনাইদহে দুর্বৃত্তের ছোড়া গুলিতে এক মুদি দোকানি আহত হয়েছে। পুলিশ জানায়, মহেশপুরে বাঘাটাঙ্গা গ্রামে মুদি দোকানি মতি মোটরসাইকেলে বাড়ি থেকে ভৈরবের দিকে যাচ্ছিলেন। এ সময় ভাসানপোতা গ্রামে পৌঁছালে পেছন দিক থেকে অপর একটি মোটরসাইকেলে 2 জন দুর্বৃত্ত এসে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায় চিকিৎসক।
পটুয়াখালীতে নিজ ঘর থেকে আরিফা আক্তার নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামী রিফাতকে আটক করা হয়েছে। সোমবার আনুমানিক রাত 9:30টার দিকে কুয়াকাটা পৌরসভার 3 নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, এক নারীর মরদেহ পড়ে আছে এমন খবরে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সেখান থেকে মৃত অবস্থায় আরিফা আক্তারের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। নিহত আরিফা দীর্ঘদিন ধরে স্বামী রিফাতের সঙ্গে একটি বাসায় ভাড়া থাকতেন। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ঢাকার মিরপুর 14-তে নাবিক আবাসিক এলাকায় আয়োজিত মানবিক এ উদ্যোগের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা। সমাজের অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিতদের হাতে শীত বস্ত্র তুলে দেন তিনি। আর্তমানবতার সেবায় সংঘ তার নিজ অর্থায়নে এই কর্মসূচি বাস্তবায়ন করে। নাদিয়া সুলতানা বলেন, নৌবাহিনী সবসময় আর্তমানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় নৌবাহিনীর বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শীতের তীব্রতা বাড়ায় রংপুরে পুরানো কাপড়ের দোকানে ভিড় বেড়েছে। সস্তা দাম হওয়ায় নিম্ন আয়ের পাশাপাশি মধ্যবিত্তরাও এসব দোকানে ভিড় করছেন। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের চেয়ে এবছর বিক্রি ভালো। এদিকে শীত মৌসুমে নিম্ন আয়ের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে জেলা প্রশাসন। তারেকুল ইসলামের ছবিতে বিস্তারিত রেদওয়ান হিমেলের রিপোর্টে। পৌষের শেষে বেড়েছে শীতের তীব্রতা। মাঘ মাস এখনো বাকি। রংপুর মহানগরীতে পুরাতন কাপড়ের দোকানগুলোতে ভিড় বেড়েছে। প্রতিদিনই বিক্রি হচ্ছে লাখ টাকার গরম কাপড়। দাম তুলনামূলক কম হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের আগ্রহ বেশি পুরনো গরম কাপড়ে। নগরীর স্টেশন এলাকা, সুরভি উদ্যান, লালবাগ সহ বিভিন্ন এলাকায় পুরনো ব্লেজার, জ্যাকেট, সোয়েটার, ট্রাউজার, ওভারকোট, কম্বল সহ নারীদের শীতের পোশাকের পসরা বসেছে। পুরো দমে জমে উঠেছে বেচা কেনাও। তবে দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। এর আগে কিনছিলাম এই জ্যাকেটটা মনে করো 350 টাকা দিয়ে, এখন ওই জ্যাকেটে মনে করেন 600 টাকা দিয়ে কিনতে হচ্ছে। এখন টপস কেনাকাটা করলাম, চাদর কিনলাম, আমার মায়ের জন্য এখন সোয়েটার খুঁজছি আর কি। প্রাইসের মধ্যে একটু বার্গেন করতে পারলে আপনি অনেক ভালো জিনিস পাবেন। গতবারের তুলনায় এবার মোটামুটি খুবই ভালো। প্রথম থেকে এখন পর্যন্ত মানে দোকানদারি এক সমান দোকানদারি। আলহামদুলিল্লাহ, বেচাকেনা আছে, সুন্দর আছে, পাইকারিতে দাম কম। আবহাওয়া অফিস জানিয়েছে আরও 3 থেকে 4 দিন থাকবে তীব্র শীত। কনকনে ঠান্ডাটা অনুভূত হচ্ছে এবং সেই সাথে সাথে যেহেতু হিমেল বাতাসটা বইতেছে, সব মিলে কনকনে ঠান্ডাটা এখন অনুভব হচ্ছে। এবং এই যে অবস্থাটা, সেই অবস্থাটা আরও আগামী কমপক্ষে 2 থেকে 3 দিন থাকার সম্ভাবনা রয়েছে। তবে শীত নিবারণে হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসনের। 1 মাস বা 2 মাস শীত থাকবে। এই পুরো সময়টাতেই আমরা আমাদের রংপুরের যারা জনগণ রয়েছেন তাদের দুঃখ কষ্ট লাঘব করার জন্য আমরা তাদের সাথে রয়েছি। রংপুরের 8 উপজেলায় মোট জনসংখ্যা প্রায় 32 লাখ। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। তীব্র শীত আর হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলতাফ হোসেন এবং সিরাজগঞ্জের বাজার স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। প্রথমেই যাচ্ছি আলতাফের কাছে। আলতাফ, উত্তরের জেলা রাজশাহীতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 9 ডিগ্রি এবং একই সঙ্গে রাজশাহী বিভাগের ভিতরে ঈশ্বরদীতে কিন্তু আজকে সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস। এবং এই অবস্থায় আমরা দেখছি যে রাজশাহীতে শীতের যে তীব্রতা সেটি কিন্তু আগের তুলনায় আরও বেড়েছে এবং শীতের সাথে সাথে কুয়াশা, ঘন কুয়াশা এবং হিমেল হাওয়া কিন্তু এই শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগেও রাস্তায় কিন্তু প্রচণ্ড, যদি শহরের ভিতরে কুয়াশা কম হলেও শহরের একটু সাইডে আমরা দেখেছি যে প্রচণ্ড কুয়াশা এবং কুয়াশার ফলে কিন্তু আসলে গাড়ি চলাচল, রাস্তাতে চলাচল করতে তারা বেগ পোহাতে হচ্ছে এবং হেডলাইন জ্বালিয়ে গাড়ি চালাচ্ছে। এবং একই সঙ্গে আমরা দেখছি যে এই শীতের তীব্রতার ফলে জনজীবনে কিন্তু এক ধরনের বিপর্যস্ত নেমে এসেছে, বিপর্যয় হয়ে পড়েছে। এবং এই যুবথুব অবস্থায় বিশেষ করে যারা খেটে খাওয়া সাধারণ মানুষ যারা, তারা কিন্তু আসলে বিপাকে পড়েছেন এবং দিনমজুর সহ যারা
যারা গাড়ি চালক রাস্তায় তারাও কিন্তু আমাদেরকে বলছিলেন যে ঠিকমতো তারা প্যাসেঞ্জার পাচ্ছিলেন না, এবং যারা প্রতিদিন যারা দিনমজুর তারাও কিন্তু ঠিকমতো কাজ পাচ্ছেন না। এই অবস্থা তাদের সংসার চালাতে কিন্তু আসলে হিমশিম পোহাতে হচ্ছে। একই সঙ্গে সাধারণ অন্যান্য পেশা মানুষ যারা আছেন তারাও কিন্তু আসলে তাদের স্বাভাবিক চলাফেরা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে, এবং একই সঙ্গে শীতের ফলে যেটি হয়েছে যে বিভিন্ন রোগের আসলে প্রকোপ বেড়েছে। আমরা হাসপাতালের খবর জানি, শিশু, নারী, পুরুষ সব শ্রেণীর সব বয়সের মানুষের ভিতরে কিন্তু আসলে এই শীতজনিত যে রোগ সেটি কিন্তু বেড়েছে। এবং এই শীতের ফলে যেটি হয়েছে যে আমরা দেখেছি যে শীতের পোশাকের, গরম কাপড়ের যে দোকান, সেই দোকানগুলোতে কিন্তু আমরা দেখেছি ভিড় বেড়েছে। শীত নিবারণের নানাভাবে চেষ্টা চালাচ্ছেন সাধারণ মানুষ, এবং আমরা কিছুক্ষণ আগেও সাধারণ মানুষের সাথে কথা বলেছি। তারা যেটি আমাদেরকে জানালেন যে আসলে সাধারণভাবে শীতের ভিতরে অন্য সময়ের তুলনায় এই সময়ে যারা গাড়ি চালান, বিশেষ করে অটো চালান, তারাও কিন্তু আসলে ঠিকমতো যাত্রী পাচ্ছেন না, বাসের যাত্রীও কম পাচ্ছেন। বিধায় অনেকাংশে আসলে এই শীতের ফলে স্বাভাবিক যে জীবনযাত্রা মানুষের সেটি কিন্তু আসলে অনেকটাই ব্যাহত হচ্ছে। তো এই শীতের তীব্রতা কবে নাগাদ আসলে কমবে সেটা কিন্তু আসলে কেউ বলতে পারছে না। তো এই ছিল রাজশাহী থেকে শীতের সর্বশেষ আপডেট। আরও শীতের খবর জানতে আমরা চলে যাচ্ছি সিরাজগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী রিঙ্কু কুণ্ডু। গত কয়েকদিন ধরে হাড় কাঁপানো ঠান্ডায় অনেকটাই বিপর্যস্ত যমুনাপাড়ার জেলা সিরাজগঞ্জ। আমরা যেটি দেখছি যে গত প্রায় 7 দিন ধরে কিন্তু সূর্যের দেখা মিলছে না সিরাজগঞ্জে, এবং তীব্র ঠান্ডার সাথে যোগ হয়েছে হিমেল বাতাস। এই জন্য কিন্তু অনেকটাই যুবতু হয়ে পড়েছে আমাদের এই যে সিরাজগঞ্জের যে মানুষগুলো রয়েছে, অর্থাৎ এই ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। তারা কিন্তু অনেকটাই আসলে কাজ করতে অনেকটা অসুবিধা হচ্ছে জানাচ্ছিলেন। এবং সকাল থেকে আমরা দেখছি যে ঠান্ডা থেকে একটু উষ্ণতা পেতে অনেকে কিন্তু আসলে চায়ের দোকানগুলোতে আসলে ভিড় করছেন। অনেকে একটু চায়ের চুমুক দিয়ে সেই ঠান্ডা নিবারণের চেষ্টা করছে, অনেকে আগুন তাপিয়ে কিন্তু আসলে আমরা দেখছি যে ঠান্ডা নিবারণের চেষ্টা করছে। আমরা যদি একটু বলি যে গত কয়েকদিন ধরে সিরাজগঞ্জের যে শাহজাদপুর আঞ্চলিক আবহাওয়া অফিস রয়েছে, সেই অফিসের তথ্য মতে কিন্তু তাপমাত্রা যে পারদ সেটি কিন্তু 9.5 থেকে 10-এর ঘরে রয়েছে, অর্থাৎ 10-এর নিচে কিন্তু গত কয়েকদিন ধরে আসলে রয়েছে। এবং সকালে এবং সন্ধ্যার দিকে সেই ঠান্ডার তীব্রতা কিন্তু আসলে বাড়ছে। তবে দুপুরে কিছুটা আসলে যে ঠান্ডার মাত্রা কমলে কিন্তু বিকেলের পর থেকে কিন্তু আসলে আবারও সেই ঠান্ডার মাত্রাতে আসলে বাড়ছে। এবং এই ঠান্ডায় আমরা যেটি দেখছি যে শীতজনিত নানা রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে শিশু এবং বৃদ্ধরা। আমি যদি বলি যে সিরাজগঞ্জে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে আমরা দেখেছি যে শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার থেকে কিন্তু আসলে কয়েক গুণ রোগী বেশি রয়েছে, এবং এই যে অতিরিক্ত রোগীর চাপে কিন্তু অনেকটাই চিকিৎসা যারা দিচ্ছে তারা কিন্তু অনেকটা হিমশিম খেচ্ছে। এবং অন্যান্য যে উপজেলা, অর্থাৎ সিরাজগঞ্জ 9টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা খোঁজ নিয়ে দেখেছি এই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর কিন্তু একই চাপ রয়েছে। পাশাপাশি বহির্বিভাগে প্রতিদিন কিন্তু আসলে শত শত শিশুর অভিভাবক তাদের যে শিশুর ঠান্ডাজনিত নানা রোগে চিকিৎসা সেবা নিতে আসছে হাসপাতালগুলোতে। এবং সিরাজগঞ্জের যে চরাঞ্চলগুলো রয়েছে সেই চরাঞ্চলের কথা যদি বলি, সেখানে যে শীত বস্ত্রের আমরা তাদের সাথে কথা বলছি, তারা যে জানেন যে শীত বস্ত্র অনেকটাই প্রয়োজন। কিন্তু আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে জেলা প্রশাসন এবং বেসরকারিভাবে কিন্তু আসলে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় যারা ছিন্নমূল মানুষ রয়েছে তাদের মধ্যে কিছু সেই শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে, কিন্তু সেটি অনেকেই বলছে যে প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। এবং সেই যে শীত বস্ত্র বিতরণের জেলা প্রশাসন যেটি বলছে সেটি তিনি বলছে যে প্রতিদিনই সেই কার্যক্রম চলছে এবং এটি কিন্তু আসলে অব্যাহত থাকবে। তো সার্বিকভাবে বলা যায় যে গত কয়েকদিন ধরে কিন্তু সিরাজগঞ্জে সূর্যের দেখা নেই, এবং যে হাড় কাঁপানো ঠান্ডার সাথে যোগ হয়েছে হিমেল হওয়া। তবে আজকে আমরা যেটি দেখছি ঠান্ডা থাকলেও কুয়াশার পরিমাণটা কিছুটা আমরা কম দেখছি। তবে যে ঠান্ডার যে মাত্রা সেটি কিন্তু আসলে রয়েছে, সেই সাথে হিমেল বাতাসও কিন্তু রয়েছে। এতে কিন্তু অনেকটা বিপর্যস্ত এই সিরাজগঞ্জের যে মানুষের জনজীবন। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে শীতের সবশেষ খবর। রাজশাহী এবং সিরাজগঞ্জ থেকে শীতের তীব্রতা সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মীরা। কয়েকদিনের তীব্র শীত ও ঘন কুয়াশায় বোরো বীজতলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন হিলির বোরো চাষিরা। বৈরী আবহাওয়ার কারণে বীজ নষ্ট হচ্ছে, তবে বীজতলা রক্ষায় সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে দাবি কৃষি অফিসের। হিলি থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও চিত্র রিপোর্ট।
কয়েকদিন পরেই সারা দেশের মতো হিলিতে শুরু হবে বোরো ধান রোপণ। এজন্য বীজ প্রস্তুত করছেন কৃষকরা। প্রথমে আবহাওয়া ভালো থাকলেও কয়েকদিনের শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশার কারণে বীজ তলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। বীজ পচে নষ্ট হয়ে মরে যাচ্ছে, কোনো ওষুধে মিলছে না সুফল। এতে করে আবারও বীজতলা তৈরি করতে হচ্ছে, যা বাড়িয়ে দিচ্ছে খরচ ও চাষাবাদের সময়। এই ঠান্ডায় বীজ গাদাচ্ছে না, বীজ না হলে আবাদ কিভাবে হবে? আমরা কিভাবে জমি গাড়বো সেই চিন্তা তো করতেছি। এগুলো যদি আমরা আবাদ করতে না পারি তাহলে আমরা সংসার চালাবো কি করে, খাবো কি করে আমরা? এই অবস্থায় বীজতলা স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সেই সঙ্গে বলা হচ্ছে ছত্রাকনাশক স্প্রে করার কথা। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ছত্রাকনাশক যেমন হচ্ছে ম্যানকোজেব, অ্যামিস্টার টপ, এগুলো বীজতলায় আসলে প্রতিনিয়ত স্প্রে করার পরামর্শ। পুরো সময়টাই আসলে স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ প্রদান করা হচ্ছে এবং আমাদের ব্লক পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন ওনারা প্রতিনিয়ত এই পরামর্শগুলো দিচ্ছেন। হাকিমপুর উপজেলায় 396 হেক্টর বড় বীজতলা রয়েছে। এর মধ্যে আদর্শ বীজতলা রয়েছে 298 হেক্টর। সময় সংবাদ, হিলি। মিয়ানমারের জাতীয় নির্বাচনের প্রথম দফার ভোটে জয় পেয়েছে জান্তা সমর্থিত দল ইউএসডিপি। প্রায় 90% আসন দখল করেছে দলটি। এতে রাখাইনে ভরাডুবি হয়েছে জাতিগত দলগুলোর। এরই মধ্যে দেশটির স্বাধীনতা দিবসেও জান্তা বাহিনীর হামলা থেকে রক্ষা পায়নি বাসিন্দারা। সাগাইং, মান্দালয় সহ বেশ কয়েকটি রাজ্যে বিমান হামলা ও গোলাবর্ষণে নিহত হয়েছেন অন্তত 10 জন। স্বাধীনতা দিবসে দেশ জুড়ে সামরিক হামলা জোরদার করেছে মিয়ানমারের জান্তা বাহিনী। সাগাইং, মান্দালয়, চীন রাজ্য ও উত্তর শানে বিমান হামলা ও গোলাবর্ষণে নিহত হয়েছেন বেশ কয়েকজন। হামলায় ধ্বংস হয়েছে গ্রাম, হাসপাতাল ও একটি বৌদ্ধ মঠ। নিহতদের মধ্যে নারী, শিশু এবং এক ভিক্ষু রয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ভোটের আড়ালে যুদ্ধই জোরদার করছে সেনাবাহিনী। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর প্রথম ধাপের নির্বাচন শেষ করেছে মিয়ানমারের জান্তা সরকার। সরকারি ফল অনুযায়ী নিম্নকক্ষের 102টি আসনের মধ্যে 89টি জিতেছে জান্তা সমর্থিত দল ইউএসডিপি। তারা মোট আসনের 87% পেয়েছে। বাকি কয়েকটি গেছে ক্ষুদ্র জাতিগত দলগুলোর হাতে। এই পরিস্থিতিকে সেনা শাসনকে নতুন মোড়কে উপস্থাপনের কৌশল বলছেন পশ্চিমা কূটনীতিকরা। রাখাইন রাজ্যে এই নির্বাচন ছিল আরও বিতর্কিত। সিত্তে ও কিয়কফিউতে ভরাডুবি হয়েছে প্রভাবশালী রাখাইন নেতাদের। ডক্টর আইমং ও উবা সেনকে 3 গুণের বেশি ভোটে হারিয়েছে ইউএসডিপি প্রার্থীরা। স্থানীয়দের অভিযোগ, ভোটার উপস্থিতি কম থাকায় বেশিরভাগ ভোট পড়েছে সেনা ও প্রশাসনিক কর্মীদের। পুরো নির্বাচনের ফল আসবে 25 জানুয়ারির পর। তবে সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর জন্য সংরক্ষিত 25% আসন। তাই ভোটের ফল যাই হোক, ক্ষমতার চাবিকাঠি জান্তার হাতেই থাকছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বিদ্রোহী গোষ্ঠীগুলো এটিকে নির্বাচনের চেয়ে রাজনৈতিক প্রহসন হিসেবেই বেশি দেখছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইউরোপের বিভিন্ন দেশে তুষারপাতে বিপর্যস্ত জনজীবন। ফ্রান্স, বসনিয়া এবং নেদারল্যান্ডসের শহরগুলোতে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট ও ট্রাফিক ব্যবস্থা। এদিকে আগামী সপ্তাহেও তুষারপাত ও শৈত্যপ্রবাহ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। স্থানীয় সময় সোমবার প্যারিসে তীব্র তুষারপাতে ঢেকে যায় রাস্তাঘাট সহ শহরের বেশিরভাগ জায়গা। আইফেল টাওয়ার এবং পার্কের আশেপাশের এলাকা বরফের আস্তরণে ঢেকে যায়। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা মেতেও ফ্রান্স জানিয়েছে, রাতে তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যেও পর্যটকরা বেরিয়েছেন পরিবেশ উপভোগ করতে। ইউরোপের আরেক দেশ বসনিয়ার রাজধানীতে গেল 24 ঘন্টায় 50 থেকে 70 সেন্টিমিটার বরফ পড়েছে। এ কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বরফের স্তর জমে সড়ক, মহাসড়ক বন্ধ হয়ে গেছে। ব্যাহত হচ্ছে শহরের ট্রাম ও বাস চলাচল। স্থানীয় বাসিন্দারা বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করে যাচ্ছে প্রশাসন। অন্যদিকে নেদারল্যান্ডসের শহর আমস্টারডামেও বরফ জমে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। ডাচ রেলওয়ে কোম্পানি জানিয়েছে, রাজধানী সহ আশেপাশের অঞ্চলে বন্ধ হয়ে গেছে যাত্রীবাহী ট্রেন চলাচল। রাজধানীর শিপহল বিমানবন্দরে অন্তত 5 কর্তৃপক্ষ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বিমান অবতরণ। বরকতুল্লাহ, সময় সংবাদ। আয়ারল্যান্ডের কিল্ডারে হয়ে গেল পৌষ উৎসব, যেখানে বাহারি সব পিঠা নিয়ে হাজির হন অনেকেই। কয়েকশো প্রবাসী বাংলাদেশি উৎসবে যোগ দেন। সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত।
শীত এখন পুরোপুরি জেঁকে বসেছে আয়ারল্যান্ডের অলিগলিতে। শীত আর পিঠা বাংলাদেশী সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাই প্রবাসে এসেও দেশীয় সেই সংস্কৃতির ধারাকে আগলে রাখতেই আয়ারল্যান্ডে আয়োজন করা হলো পৌষ পিঠা উৎসবের। ভাপা সহ এই আয়োজনে ছিল বিভিন্ন স্বাদের পিঠা। একদিকে পিঠা সহ দেশীয় খাবারের ধুম, অন্যদিকে দেশীয় গানে মুগ্ধ হয়ে পুরো সময়টি দারুণভাবে উপভোগ করেন আগত প্রবাসীরা। বিদেশে থেকেও যে আমরা একসাথে বসে সবাই এইরকম একটা পিঠা মানে অনেক রকম পিঠা খেতে পারছি, বাংলাদেশের যে মানে শীতের পিঠা যে ভাইবসটা সেটা পাওয়ার জন্য মূলত এখানে আসা। আলহামদুলিল্লাহ সেটা আমরা পেয়েছি। বিদেশের মাটিতে আসলে দেশীয় পিঠাগুলো খুব মিক্স করা হয়, এখানে সবার সাথে দেখা হচ্ছে এবং বিভিন্ন রকমের পিঠা সত্যি খুব ভালো লাগছে। হলটা কানায় কানায় পড়ে গেছে, আপনারা সবাই আসছেন, অসম্ভব খুশি হয়েছি আমরা। আর ইনশাআল্লাহ নেক্সট আমরা আরো বড় পরিসরে করার চিন্তা ভাবনা করছি। প্রতি বছর দেশীয় বিভিন্ন ধারার অনুষ্ঠান করায় নারীদের সংগঠন কন্যা জায়া জননীর প্রশংসা করেন সদ্য নির্বাচিত অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের নতুন এই সভাপতি। আমাদের বাচ্চারা, ভাবিরা এবং আমরা সকলেই খুবই আনন্দের সাথে এনজয় করি, সকলের সাথে দেখা হয়। কয়েকশো প্রবাসী বাংলাদেশি এই আয়োজনে যোগ দেন। দেশীয় পৌষের যে শীতের তীব্রতা, সেই তীব্রতা এখানেও জেঁকে বসেছে বেশ কয়েকদিন ধরে। তার মাঝে পৌষের এই উৎসব একটু হলেও উষ্ণতা দিয়েছে এখানের উৎসব প্রেমীদের মাঝে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। বাংলাদেশ থেকে দেখা যাবে না আইপিএল। দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সম্প্রচার বন্ধে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের চিঠির ভিত্তিতে কাজ শুরু করেছে আইসিসি। ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি, ইতোমধ্যে কর্মকর্তাদের নতুন সূচি তৈরি করতে নির্দেশ দিয়েছে জয় শাহ। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছে দেশ। আইপিএল বয়কটের আলোচনায় সরগরম বাংলাদেশ ক্রিকেট। যে আগুনে ঘি ঢালেন স্বয়ং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেন দেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিতে। পরদিন আসিফ নজরুলের কথা আমলে নেন তথ্য উপদেষ্টা। গণমাধ্যমে জানান, খেলার সঙ্গে রাজনীতি মিলিয়ে ভুল করেছে ভারত। ঘোষণা দেন দেশের মানুষের অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে আইপিএল সম্প্রচার বন্ধে আইনি ভিত্তি পর্যালোচনা করবে তারা। আনফরচুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। 24 ঘন্টা না পেরোতেই এলো সুসংবাদ, দেশে বন্ধ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সম্প্রচার। দুপুরে এক প্রজ্ঞাপন জারি করে আইপিএল সম্প্রচার বন্ধের এই আদেশ দেয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়। শুধু তাই নয়, আইপিএল সংক্রান্ত কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না এবং তা প্রচারও করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। এদিকে সুখবর আছে আরও একটা, যদিও সেটা এসেছে বর্ডারের ওপার থেকে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি, নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে যেতে না চাওয়ার বিষয়টা গুরুত্বের সঙ্গে নিয়েছে আইসিসি। সংস্থাটির চেয়ারম্যান একজন ভারতীয় নাগরিক এবং ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে হলেও জয় শাহকে এখন পক্ষেই পাবে বাংলাদেশ। কারণ আইসিসির আইন অনুযায়ী কোনো দেশের সরকার নিরাপত্তার কারণে ভিন্ন দেশে টিম পাঠাতে না চাইলে সেটাকে আমলে নিতে বাধ্য সংস্থাটি। এক্সপ্রেসের খবর, ইতোমধ্যে আইসিসির কর্মকর্তাদের বিশ্বকাপের নতুন সূচি করতে নির্দেশ দিয়েছেন জয় শাহ। বাংলাদেশের দাবি মানলে পাকিস্তান এবং বাংলাদেশ দুদলের জন্যই শ্রীলঙ্কাতে সব ম্যাচ আয়োজন করতে হবে বিসিসিআইকে। শুধু তাই নয়, কোনো দল ফাইনালে উঠলে সে ম্যাচটাও ভারত থেকে সরিয়ে লঙ্কা দ্বীপে নিয়ে আসতে হবে তাদের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। রাজনৈতিক প্রতিহিংসার শিকার মোস্তাফিজুর রহমান, তাই বাংলাদেশ সরকারের আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিসিবি। বিশ্বকাপে ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসি যে পথে হাঁটুক, ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় থাকবে ক্রিকেট বোর্ড। চলতি বছর ভারতের বাংলাদেশ সফরও এখন অনেকটাই অনিশ্চিত। রাজনৈতিক প্রতিহিংসা সীমান্তের কাঁটাতার পেরিয়ে এখন ক্রিকেট মাঠে। আইপিএল থেকে মোস্তাফিজের নাম সরিয়ে দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএলের সম্প্রচারই বন্ধ করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের। সরকারের এমন শক্ত অবস্থানে খুশি বিসিবি। জাতীয় দলের তারকার মানহানির ব্যাপারে জিরো টলারেন্সের সিদ্ধান্ত বোর্ড সভাপতির। মোস্তাফিজ আমাদের দেশের অন্যতম একজন খেলোয়াড়, আমাদের ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার, এবং আমরা এখানে ফারুক ভাই আছেন, খালেদ মাসুদ পাইলট আছেন, এখানে অনেক ক্রিকেটার্সরা এখানে আছেন। ক্রিকেটার্স যখন খেলতে যায় তখন তার মান সম্মান নিয়ে ক্রিকেট খেলে।
সো আমরা সকলে যেখানে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও যারা আছেন বা ইনক্লুডিং মি, আমরা এটা ভালোভাবে নেই না। সরকার যে সিদ্ধান্ত নেয় সেটা আমরা সমর্থন করি। আইসিসিকে পাঠানো চিঠির জবাব আসতে পারে মঙ্গলবার। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা যে পথেই হাঁটুক, ভারতে না যাবার ব্যাপারে নিজেদের অবস্থান বদলাতে চায় না ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের সাথে আমাদের যোগাযোগ নেই। আমরা আইসিসির ইভেন্টের জন্য আইসিসির সাথে যোগাযোগ করেছি। আমাদের কাছে মনে হচ্ছে সিকিউরিটি একটা বড় কনসার্ন। যে ইমেলটা পাঠিয়েছে তার রিপ্লাইয়ের উপরে নির্ভর করছে আমরা পরবর্তী পদক্ষেপ কি নেব। সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। তবে দুই দেশের মুখোমুখি অবস্থানে সে সিরিজ আয়োজনের সম্ভাবনা একেবারেই ক্ষীণ। আপাতত বিশ্বকাপের ওপরই নিজেদের সর্বোচ্চ মনোযোগ রাখতে চাচ্ছে বিসিবি। রাজনৈতিক কারণে একটা ছেলেকে এত ভালো ক্যালিবারের একটা প্লেয়ার যে তার অনেক কিছু দেখাতে পারতো এই আইপিএলে, সেটা করতে পারিনি, যেন আমরা দুঃখিত সবাই। আনুষ্ঠানিক মন্তব্য না করলেও সেপ্টেম্বর উইন্ডোতে ভারতের বিকল্প নিয়ে ভাবনা শুরু করে দিয়েছে বিসিবি। উল্লেখ্য, গত বছর নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সফরে অস্বীকৃতি জানায় বিসিসিআই। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। আইসিসিকে ডমিনেট করে ভারত, তাই বিশ্বকাপের ভেন্যু বদল ইস্যুতে কতটা স্বচ্ছ সিদ্ধান্ত নেবে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। তাই বাংলাদেশের নিজের অবস্থানে কঠোর থাকা উচিত বলে মনে করেন তিনি। যে টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেটার অপমানিত হয় সেটা অবশ্যই সবার বয়কট করা উচিত বলেও মন্তব্য করেন সাবেক অধিনায়ক। সাকিব আল হাসান বলেছিলেন, দেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডব বলে কিছু নেই, আসল এবং একমাত্র পাণ্ডব তিনি। ঠিক তেমনি বিশ্ব ক্রিকেটে বিগ থ্রি বলে যে টার্ম প্রচলিত তা কেবল বলার জন্য, কাজের কাজ সব হয় এক ভারতের ইশারায়। ইংল্যান্ড অস্ট্রেলিয়া কেবলই পার্শ্ব চরিত্র। আইসিসির সব বৈশ্বিক ইভেন্টেই অনৈতিক সুবিধা আদায় করে ভারত, জানে বিভিন্ন সময় খোলামেলা মন্তব্য করেছেন ক্রিকেটার থেকে শুরু করে আম্পায়ার। কিন্তু কে শোনে কার কথা? বিসিসিআই এর বেলায় আইসিসি যে বধির, সেই বধির সংস্থার শ্রবণ শক্তি কি ফিরবে বিসিবির চিঠিতে, জানিয়ে সংশয়ে খোদ বোর্ড পরিচালক খালেদ মাসুদ পাইলট। আমরা সবাই জানি যে আইসিসি বেশিরভাগই কিন্তু ডমিনেট করেই হচ্ছে আপনার ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। অনেক ক্ষেত্রে দেখা গেল যে ফেয়ার জাজমেন্ট থাকে না, আমার কাছে মনে হয়েছে সবসময় একজন খেলোয়াড় হিসেবে। তো সেই ক্ষেত্রে যতটুকু বেস্ট করা যায় বাংলাদেশ স্ট্যান্ডে থাকা ভালো। অপোনেন্ট কী করছে, আইসিসি কী করছে, আমরা তাদেরকে রেসপেক্ট করি তাদের ডিসিশনকে, কিন্তু আমার মনে হয় আমরা কি পারবো না সেটা আমাদের স্টেট মতামত থাকা ভালো। যৌক্তিক কারণ ছাড়াই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে নিজের দাদাগিরি দেখিয়েছে বিসিসিআই। ভদ্রলোকের খেলা ক্রিকেটের স্পিরিটটাই যে তারা নষ্ট করে দিচ্ছে নানা বিতর্কিত কর্মকাণ্ডে, সেদিকে নেই বিন্দুমাত্র ভ্রুক্ষেপ। সব সময় শুধু নিজেদের স্বার্থ প্রাধান্য দিয়ে চলা বোর্ডের কাছে এর চাইতে বেশি কিছু আশা করাও অনুচিত। তবে উচিত কাজটা করেছে বাংলাদেশ। দিন শেষে দেখতে হবে যে আমাদের স্বার্থটা দেখতে হবে। তো আমার মনে হয় যে যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নাই সেই চ্যানেলটা বা সেই স্পোর্টস আমাদের দেখারও দরকার নাই। তা আমি মনে করি যে আইপিএলকে সরকার থেকে হয়তো বাংলাদেশে কোনো চ্যানেলে দেখতে দেবে না। আমি খুবই এটা গ্রহণ করি যে না, ঠিক আছে, আমরা দেখবই না ওই খেলা, বিকজ আমরা ক্রিকেটকে ভালোবাসি, অল স্পোর্টসকে ভালোবাসি। কিন্তু আপনি যখন একটা আমাদের নাগরিককে যখন অসম্মান করবেন, আমার কাছে মনে হয় যে ওইটা আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। ক্রিকেট কূটনীতিতে সবসময়ই নোংরা পলিটিক্স করে এসেছে বিসিসিআই, তাই একে একে সব মিত্র দেশ হারিয়েছে তারা। মোস্তাফিজ ইস্যুতে যে শীতল সম্পর্ক তৈরি হলো বিসিবির সঙ্গে, সেই বরফ গলাতে উষ্ণ জল ঢালতে পারবে তো আইসিসি? এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে ভারতে বাংলাদেশ দল না পাঠানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ক্রীড়া সংগঠকরা। শুধু আসন্ন বিশ্বকাপই নয়, আগামীতেও ভারতের আগ্রাসী মনোভাবকে শক্ত হাতে প্রতিহত করবে বাংলাদেশ, এমনটাই মন্তব্য করেছেন তারা। বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে বিশ্বকাপ খেললে তার প্রভাব পড়বে দলের পারফরমেন্সে। তাই এ সিদ্ধান্তে বিসিবিকে অটল থাকার আহ্বান জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্ডুর। ক্রিকেট নিয়ে নোংরা রাজনীতিতে মেতেছে ভারত। ক্রীড়াঙ্গনে সব আলোচনা ছাপিয়ে টক অব দ্য টাউন বিসিবি-বিসিসিআই দ্বন্দ্ব। ভারতীয় উগ্রবাদীদের প্রতিবাদে মোস্তাফিজুর রহমানকে এবারের মৌসুমের জন্য রিলিজ দিয়ে যেন আগুনে ঘি ঢেলে দেয় বিসিসিআই, যা সারা বিশ্বে আলোড়ন তৈরি করেছে। ভারতের এমন সিদ্ধান্তে ফুঁসে উঠেছে দেশের ক্রীড়াঙ্গন। সম্প্রতি এমন নেক্কারজনক কর্মকাণ্ডের পর ভারতে অনুষ্ঠিত আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি দেখছে বাংলাদেশ সরকার ও বিসিবি। সরকারি নির্দেশে আইসিসিকে ভারতে দল না পাঠানোর চিঠিও দিয়েছে ক্রিকেট বোর্ড।
এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। যেখানে বিসিসিআই বাংলাদেশের এক ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, সেখানে ভারত কিভাবে দলের নিরাপত্তা নিশ্চিত করবে তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। আগামীতেও ভারতের এই আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের শক্ত অবস্থান থাকবে বলেই বিশ্বাস তাদের। ভারতে গিয়ে যদি আমরা বিশ্বকাপ যে ক্রিকেট অনুষ্ঠিত হবে সেখানে আমাদের খেলোয়াড়রা কেউই নিরাপদে থাকবে না। সো সেই নিরাপত্তাকে নিশ্চিত করে আমরা মনে করি যে আমাদের অন্য কোনো দেশে যেটি ক্রিকেট বোর্ড আহ্বান করেছে সেখানে যদি হয় তা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ ক্রিকেট দল অবশ্যই সেখানে অংশগ্রহণ করবে। এখানে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়, বিসিবি কোনো রাজনৈতিক সংগঠন নয়, তারা কেবল নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমার বিশ্বাস যে চিঠিটি দিয়েছে সেখানে আমাদের খেলোয়াড়রা নিরাপদ নয়, সঠিক কাজটি করেছে। দুই দেশের বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে বিশ্বকাপ খেললে তার প্রভাব পড়বে দলের মাঝে। মানসিকভাবে স্বস্তিতে থাকতে পারবে না ক্রিকেটাররা। তাই এই সিদ্ধান্তে বিসিবিকে অটল থাকার আহ্বান জাতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাচকের। খেলোয়াড়দের নিরাপত্তা তো সবার আগে, এটা তো আপনাদের সবাইকে মানতে হবে, কারণ নিরাপত্তা যদি ঠিক না থাকে এই জায়গায় গিয়ে কিন্তু ভালো ক্রিকেট খেলা একটা বিরাট বিষয় হয়ে যায়। তো সেই জায়গায় আমি মনে করি যে সিদ্ধান্তটা এটা ঠিকই আছে। এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশন ভারত গিয়ে খেলাটা একটু অবশ্যই একটা নিরাপত্তার অভাব হবে। পাল্টাপাল্টি অবস্থান যতই থাকুক, দিন শেষে ক্রিকেটের ভালো চান সবাই। তাই সমস্যার সমাধানে আইসিসির মধ্যস্থতায় দুই বোর্ডের আলোচনা করা উচিত বলে মনে করেন দেশের ক্রীড়া সংগঠকরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ভারতের নোংরা রাজনীতির শিকার মোস্তাফিজুর রহমান। তাকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেয় এমন মন্তব্য কলকাতার সাধারণ ক্রিকেট প্রেমীদের। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, রাজনীতিকে খেলার মাঠে নামিয়ে এনে ক্রিকেটকে ছোট করা হচ্ছে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। এমন সিদ্ধান্ত শুধু একজন ক্রিকেটারকে ঘিরেই নয়, বরং প্রশ্ন তুলে দিচ্ছে কলকাতার ক্রীড়া ঐতিহ্য নিয়েও। কারণ কলকাতা শুধু রাজনৈতিক আন্দোলনের শহর নয়, এই শহর খেলার শহরও। এই শহরের রক্তে মিশে রয়েছে ফুটবল আর ক্রিকেটের আবেগ। আর সেই আবেগের সবচেয়ে বড় ঠিকানা ইডেন গার্ডেন্স। বিশ্বের অন্যতম ঐতিহাসিক এই মাঠকে ক্রিকেটের নন্দনকানন বলেই চেনেন সমর্থকরা, যেখানে ম্যাচ মানে শুধু খেলা নয়, মানে সার্বজনীন উৎসবও। গ্যালারির গর্জনে কেঁপে ওঠা গোটা সিটি অব জয় কলকাতা। সেই গর্জন শোনার প্রতীক্ষায় যারা প্রহর গুনছেন নিজের শহর কেকেআরের হয়ে গলা ফাটাবেন বলে গলায় শান দিচ্ছিলেন, আজ তারা অনেকটাই হতাশায় মুহ্যমান। কলকাতার মতো এক ধর্মনিরপেক্ষ শহরে মুস্তাফিজকে নিয়ে এমন রাজনীতি হতে দেখে ক্ষুব্ধ শহরের সাধারণ ক্রিকেট প্রেমীরা। মুস্তাফিজুর রহমান একটা ফাস্ট বোলার, তাকে নেওয়া নিয়ে একটা অন্য ধরনের নোংরামি একটা রাজনীতি চললো, যেটা আমরা আশা করিনি। অন্তত কলকাতার টিম, বাংলার টিম তৈরি হচ্ছে, এটা নিয়ে যে নোংরা রাজনীতি রয়েছে আমার কাছে মনে হয় যে খুবই বাজে। খেলাধুলাটা আমরা কি বলি, রাজনৈতিক থেকে দূরে রাখো, তাই না? তা আমরা সেই রাজনৈতিকটাকেই আমরা ইনপুট করছি খেলাধুলার মধ্যে। আমার মনে হয় দু দেশেরই এই কূটনৈতিক স্তরে যাই হোক না কেন, খেলাধুলার অন্তত প্রভাবটা যাতে না পড়ে। কেকেআর কলকাতাবাসীর কাছে শুধু একটি ক্রিকেটের দল নয়, কলকাতার আবেগের প্রতীকও। ফলে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে যে বিতর্কে এই শহর ও তাদের প্রিয় দলকে জড়ানো হলো, সেই প্রশ্নের উত্তরই খুঁজছেন কলকাতাবাসী। এটা আগে থেকে মোটামুটি বোঝা গিয়েছিল যে মুস্তাফিজুরকে যদি বিসিসিআই আইপিএল খেলতে না দেয় বাংলাদেশের কোনো প্লেয়ারকে, তাহলে ওরাও একটা এরকম কিছু স্টেপ নেবে, এটা ভাবা হয়েছিল ওদের দিক থেকে। হয়তো ওরা ঠিক আছে, বাট এটা তো একটা রাজনৈতিক ব্যাপার হয়ে গেছে। এখন ক্রিকেটটা এখন পুরোপুরি রাজনৈতিক ঢুকে গেছে। হিন্দু মুসলিম সব এক, আমরা সব এক মানি। খ্রিস্টানও থাকছে, হিন্দু থাকছে, মুসলিম থাকছে। এখানে সিকিউরিটি অনেক ভালো, মানে আপনি বাইরে থেকে হলেও আপনাকে খুব সাপোর্ট করে। আমি তো দেখেছি সিকিউরিটি এখানকার ইন্ডিয়া সিকিউরিটি সবচেয়ে বেস্ট। আইপিএল এর আসছে মৌসুমে ইডেন গার্ডেন্সে মোট 7টি ম্যাচ আয়োজনের কথা রয়েছে। ইতিমধ্যে এই ম্যাচগুলোর কয়েক হাজার টিকিট অনলাইনে আগাম বিক্রিও হয়ে গিয়েছে, যাদের অনেকেই ম্যাচ টিকিট সংগ্রহ করেছেন মাঠে বসে মুস্তাফিজুর রহমানের খেলা দেখবেন বলে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। বাংলাদেশে আইপিএল সম্প্রচার না হলে কিংবা বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরিয়ে নিলে আর্থিক লোকসানের মুখে পড়বে বিসিসিআই। টাইগারদের ম্যাচ সরিয়ে ভারতের ওই দুই ভেন্যুতে অন্য কোনো ম্যাচ না রাখলে সার্বিক দিক বিবেচনায় যে লোকসানের পরিমাণ হতে পারে 30 কোটি রুপি পর্যন্ত।
আইপিএল দিয়েই ক্রিকেট বিশ্বের রাজত্ব ভারতের। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দিয়ে হাজার হাজার কোটি টাকার ব্যবসা বিসিসিআই এর। শুধু নিজেদের দেশেই নয়, আলাদাভাবে অন্যান্য দেশ এবং প্ল্যাটফর্মে আইপিএল এর সম্প্রচার সত্ত্ব থেকে কারি কারি টাকা অ্যাকাউন্টে যোগ হয় তাদের। অর্থের ঝনঝনানিতে যেন মাটিতে পা পড়ে না ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদের। তাই ক্রিকেটকে যেন নিজেদের সম্পত্তি ভাবতে শুরু করেছে তারা। কিন্তু সেই আইপিএল আর বিসিসিআইকেই এবার চ্যালেঞ্জ জানিয়ে বসেছে সাহসী বাংলাদেশ। কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনের দাবি জানানোর পাশাপাশি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। অনেকেরই প্রশ্ন, বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হলে কিংবা ভারতে বাংলাদেশ দলের বিশ্বকাপ ম্যাচ না হলে কেমন আর্থিক লোকসানের মুখে পড়তে পারে বিসিসিআই? এ বিষয়ে বেশ কয়েকটি সম্ভাব্য পরিস্থিতি নিয়ে লোকসানের পরিমাণ খোঁজার চেষ্টা করেছে ইন্ডিয়ান কয়েকটি গণমাধ্যম। বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের 3টি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ইতালির বিপক্ষে। আরেকটি নেপালের বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। 4 ম্যাচ মিলিয়ে 2 ভেন্যুতে প্রায় 2.25 লাখ টিকেটের বাজার রয়েছে। যদিও আইসিসির ইভেন্ট হওয়ায় টিকিট বিক্রির পুরো টাকা বিসিসিআই পেত না। ম্যাচ ডের উদ্বৃত্ত আয়, লোকাল স্পন্সরশিপ আর হসপিটালিটি বক্স থেকে আয় হতো ভারতীয় বোর্ডের। ধারণা করা হচ্ছে, যদি বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে অন্য কোনো ম্যাচ সেখানে না দেয়া হয়, তাহলে বিসিসিআই এর লোকসানের পরিমাণ হতে পারে 7 থেকে 30 কোটি রুপি। আবার আইপিএল সম্প্রচার না হলেও কিছু লোকসান হবে তাদের, যদিও আইপিএল এর বাজারের তুলনায় তা নগণ্যই। তবে টাকার অঙ্কে লোকসান যেমনই হোক, দর্শক, জনপ্রিয়তা, সর্বোপরি বাংলাদেশের বিশাল ক্রিকেট বাজার হারাবে ভারত, যা হবে তাদের জন্য অপূরণীয় ক্ষতি। মাকসুম আলম খান, সময় সংবাদ। বিপিএল নিয়ে নতুন সমস্যায় ক্রিকেট বোর্ড। সিলেটে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি ও ম্যাচ ভেন্যুতে নিরাপত্তা দিতে অপারগতা জানায় স্থানীয় পুলিশ। নিরাপত্তার শঙ্কায় পূর্ণাঙ্গ অনুশীলন বাতিল করে ঢাকা ক্যাপিটালস। জাতীয় নির্বাচনের কারণে ব্যস্ততা বাড়ায় জনবল সংকটে এর কারণ বলছে এসএমপি। যদিও পরে ঠিকই মাঠে দেখা যায় নিরাপত্তায় আয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান বিসিবি পরিচালক শানিয়ান তানিম। সিলেট থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। মুস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যু হালকাভাবে নেয়নি বিসিবি। জল বেশ দূর পর্যন্ত গড়াবে তা বলাই যায়। ফ্রিজ, আইপিএল বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন, এত সব ঘটনার মাঝে বিপিএল নিয়েও নতুন চিন্তায় ক্রিকেট বোর্ড। চট্টগ্রাম পর্ব বাতিলের পর সিলেটে ম্যাচ পরিচালনা করাও বেশ কষ্টসাধ্য হতে যাচ্ছে বিসিবির। নতুন করে সামনে এসেছে নিরাপত্তা ইস্যু। জাতীয় নির্বাচনের কাজে ব্যস্ততা বাড়া এবং সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট বিভাগের পুলিশ সদস্যদের প্রান্তিক পর্যায়ে মোতায়েন করা হবে বলে জানানো হয় সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। যার কারণে বিপিএল ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার স্টাফদের নিরাপত্তায় পুলিশ সদস্য দিতে অপারগতা প্রকাশ করে বিসিবিকে চিঠি দেয় এসএমপি, যার জন্য সোমবার পূর্ণাঙ্গ অনুশীলন বাতিল করে ঐচ্ছিক অনুশীলন করে ঢাকা ক্যাপিটালস, যা স্বীকার করেন এসএমপির এ কর্মকর্তা। প্রথম ফেজ সিলেটে, দ্বিতীয় ফেজ চট্টগ্রাম, আর তৃতীয় ফেজ হচ্ছে ঢাকা অনুষ্ঠিত হওয়ার মতো প্রোগ্রাম ছিল। সেটা আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভা হয়েছে, পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে আমরা এই জিনিসগুলো আমরা জানতে পেরেছি। পরবর্তীতে সিলেটে আমরা পুলিশ কমিশনারের কার্যালয়ে সব নিরাপত্তা সমন্বয় সভার পরে আমরা সেভাবে ফোর্স মোতায়েন করেছি। কিন্তু আমরা পরবর্তী দেখতে পাই যে বিপিএল এর চট্টগ্রাম পর্ব যেটা, সেটাও সিলেটে স্থানান্তর করা হয়েছে। এবং আমরা আমাদের সামনে নির্বাচন, আইন শৃঙ্খলা ডিউটি, বিভিন্ন আবেদনের ডিউটির কথা চিন্তা করে আমরা বলেছি যে এই সময়টাতে আমাদের ফোর্স মোতায়েন আমরা অপারগতা প্রকাশ করেছি। আমরা চিঠিতে জানিয়েছি, পরবর্তীতে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। এখানে আগে যেটা অধিক সংখ্যক পুলিশ ছিল, সেখানে পুলিশের সংখ্যাটা একটু কমে যাবে, আনসার সংখ্যাটা একটু বেড়ে যাবে। এ বিষয়ে সত্যতা স্বীকার করেছেন ক্রিকেট বোর্ডের পরিচালক শানিয়ান তানিম। তবে নিরাপত্তা ইস্যুতে কোনো শঙ্কা নেই বলেও জানিয়েছেন তিনি। আপনি দেখেন যে সামনে যেহেতু ইলেকশন আছে, অবভিয়াসলি পুলিশ ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে সবকিছুতে তারা একটা টানা পড়ার মধ্যে আছে। সো তারপর আমার কাছে মনে হয় যে তারা এনাফ রেসপেক্ট দিয়েছে। আপনারা ডানে দেখছেন যে আমাদেরকে এনাফ প্রোটেকশন দেওয়া হয়েছে। সো অ্যাজ আ টিম উই আর স্যাটিসফাইড। আমাদেরকে যেরকম প্রোটোকল দেওয়া হচ্ছে, বোর্ড থেকেও গতকালকে যখন বলা হয়েছিল যে পুলিশ হয়তো একটু কম দিতে পারবে, সেটাকেও গভর্নমেন্টকে আমাদেরকে রেসপেক্ট দিতে হবে। বাট আমার কাছে মনে হয় হ্যাটস অফ টু দ্য সিকিউরিটি টিম যে তারা এটা ম্যানেজ করতে পেরেছে। সিলেটে মাঠে গড়ায় বিপিএল এর 12তম আসর। চট্টগ্রাম পর্ব বাতিল হওয়ায় টুর্নামেন্টের শেষ অংশই শুধু হওয়ার কথা ঢাকায়। তবে সেটা নিয়েও দেখা দিয়েছে ধোঁয়াশা। প্রথমবারের মতো পুরো বিপিএল হতে পারে এক ভেন্যুতে। রাজধানী ঢাকার রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করছে সেই সিদ্ধান্ত। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট।
বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছে দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। বেগম খালেদা জিয়ার স্মরণে মোহামেডান ক্লাব প্রাঙ্গণে উপস্থিত ছিলেন কয়েক প্রজন্মের ক্রীড়াবিদ ও সংগঠকরা, যেখানে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, বিএনপি নেতা ইশরাক হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন বাফুফে ও বিসিবির সাবেক এবং বর্তমান সংগঠকরা সহ বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা। ক্রীড়াঙ্গনে বেগম খালেদা জিয়ার অবদানের স্মরণে তার আত্মার শান্তি কামনা করেছেন সবাই। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে তোলা হলো মাদুরোকে। নিজেকে নির্দোষ ও ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট বলে দাবি, এখনই জামিন আবেদন করবেন না, পরবর্তী শুনানি 17 মার্চ। ৭১ বিরোধীদের ঠেকাতে তারেক রহমানের ভূমিকা চান বামপন্থীরা। সবাইকে নিয়ে দেশ গড়ার লক্ষ্য বিএনপির, নিরপেক্ষ প্রশাসন চায় জামায়াত এনসিপি। জামায়াত এনসিপি জোট নির্বাচনী কৌশল, মত বিশ্লেষকের। আসন বরাদ্দ নিয়ে শরিক দলের অসন্তোষের দাবি জাতীয় নাগরিক পার্টির, পদত্যাগ করা নেতাকর্মীদের ফেরানোর চেষ্টার ইঙ্গিত। মোটরসাইকেলে এসে পরপর 2টি গুলি করে বুকে। চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে হত্যা, যশোরে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেল ব্যবসায়ীর, কারণ অনুসন্ধানে মাঠে পুলিশ। গ্যাস বিলও দিতেছি, আবার এদিক দিয়ে আমরা কষ্টও করতেছি। কেন আমরা এই কষ্টটা করব? আগে ছিল 1300-1400, এখন হচ্ছে 2000 টাকা, তাও পাওয়া যায় না। শীতের রাজধানীতে তীব্র গ্যাস সংকট, কোথাও মেলে মাত্র 1 ঘন্টা। এলপিজির দাম নিয়েও নৈরাজ্য, ক্ষুব্ধ নগরবাসী। শিল্প কারখানায় নিশ্চিতের পর দেয়া হয় আবাসিকে, দাবি তিতাসের। এ ছিল ভোরের সময়। সকালের সময় সঙ্গে থাকবেন মিসবাউল আলিফ। আলিশা, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।